আচ্ছা 8টা বাজে, আস্তে আস্তে জয়েনিং তো হচ্ছে, আমি জয়েনিংটা দেখতে পাচ্ছি, বাট আর কিছু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, বিশেষ করে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি না। আরে বাবা, এতজন মিলে এখন অল টাইম একদম জয়েন করছিস, কি ব্যাপার? কেউ ঠাকুর ঠাকুর দেখতে দেখতে যায়নি নাকি? আজকে তো আমাকে ম্যাক্সিমাম জন বলে দিয়েছে যে আজকে আর আমরা গল্প শুনবো না, ভূতের গল্প। এই বছরে একটা দিন দুর্গা পুজো চলে এসেছে, আমরা এখন প্যান্ডেল হপিং এ বেরিয়ে যাচ্ছি দিদি, এখন আমরা চুটিয়ে এখন ঠাকুর দেখবো। আর এদিকে দেখ আমার ষষ্ঠী পর্যন্ত বাচ্চাদের স্কুল, পঞ্চমী অবধি অফিস হচ্ছে বরের, ষষ্ঠী পর্যন্ত আমি কবে ঠাকুর দেখবো ভগবান জানে। তো আমার আর ঠাকুর ঠাকুর দেখা, অত প্যান্ডেল হপিং এর অবশ্য আর নেশাটা কেটে গেছে, কলেজ ডেজে প্রচন্ড ছিল। এনিওয়েজ একসাথে অনেকেই জয়েন করে গেছে, দেখছি অনেকেই ঠাকুর দেখতে বেরোয়নি, তাহলে আমার সঙ্গে গল্প শুনতে অলওয়েজ তারা রেডি, এবং আজকেও তারা জয়েন করে গেছে। আজকে প্রথম যে ইনসিডেন্টটা দিয়ে স্টার্ট করব সেটা অবশ্যই কোনো গল্প তো নয়, এটা একটা খুব আন্তরিক একটা ফিলিং আমি শেয়ার করতে চলেছি এখন। আর তার আগে একটা ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আমাদের ফার্স্ট এডিশন অ্যাজ এ টোল্ড যে এবং বৃত্তের বাইরে সত্যি ভূতের গল্পের এটা নিজস্ব পত্রিকা, এটা শারদীয়া পত্রিকা, তবে উৎসব সংখ্যা অবশ্যই। তো সেই কারণে এটা সেকেন্ড এডিশন আবার কিন্তু প্রিন্টিং হাউসে অলরেডি চলে গেছে, অনেকে বুকিং করছেন, এবং যারা যারা এখনো পর্যন্ত হয়তো ইন হ্যান্ড পাননি আফটার বুকিং, তারা কিন্তু সেকেন্ড এডিশনের পরে ওটা প্রিন্টেড হয়ে যখন আমাদের হাতে চলে আসবে তারপরে আমরা ডিসপ্যাচ করে দেব। ওটা পেতে পেতে হয়তো অক্টোবরের লাস্ট উইক হতে পারে। আর ফার্স্ট এডিশনটা পুরোপুরিভাবে আমাদের হাতে এখন নিঃশেষিত। তো থ্যাংক ইউ সো মাচ, সাচ আ গ্রেট রেসপন্স, খুব ভালো লেগেছে। আর এখনো পর্যন্ত যারা বুকিং করতে চান, ভৌতিক অলৌকিক এরকম 85টা টোটাল স্টোরিজ আছে, তারা এই নাম্বারে বুকিং করতে পারেন। আই রিপিট, একবার করে দিচ্ছি, কারণ অলরেডি আমি নাম্বারটা বলে দিয়েছি বহুবার, তাও বলে দিচ্ছি, 9748385813। ওকে, অনেকে জয়েন করে গেছে, এবার আমি যাব আমার আজকের প্রথম ইনসিডেন্টটাতে। আর আজকে একদম শেষে আমার সেকেন্ড চ্যানেলের জন্য আমি আজকে স্টার্ট করব, যেটা সেটারও আমি অ্যানাউন্সমেন্ট আগের সপ্তাহে দিয়ে দিয়েছিলাম, যে রিইনকার্নেশন বা পুনর্জন্ম একজন মুঘল যোদ্ধার। তো সেটা একটা লং স্ট্রেচ অফ স্টোরি, সেটাতে আসবো একদম শেষে। আচ্ছা, আজকের এপিসোডটা ছোট করে আমি শেষ করব, কারণ অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। এই উইকে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত ব্যাক টু ব্যাক, যেহেতু দেবীপক্ষ অলরেডি শুরু হয়ে গেছে, সকলকে জানাই শুভ মহালয়া, দেবীপক্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো শুভ, যেহেতু দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, মানডে টু ফ্রাইডে 5 জন আমাদের এখানে, যেহেতু এখন মাতৃশক্তি পূজা হচ্ছে, তো সেই কারণে 5 জনই মেয়েরা পারফর্ম করবে, এবং তারপর ষষ্ঠীর দিন আমিও পারফর্ম করব। অ্যান্ড সপ্তমী থেকে দশমী পর্যন্ত আমাদের এসবিজিতে একটা ইভেন্ট চলে, গত বছরও হয়েছিল তোমরা জানো। তো দর্শকদের জন্য থাকবে সেখানে সারপ্রাইজেস। তো যারা পারবে, যদি ঠাকুর দেখতে না মানে বেরো, বা হয়তো বাড়ির পুজোর জন্য বিজি নেই তোমরা, তো তাহলে তোমরা অবশ্যই জয়েন করো। তো ইভেন্টটা তোমরা যদি পার্টিসিপেট করো, তোমরাও এনজয় করতে পারবে। দ্যাটস ইট। ওকে, এবার আসি আমার আজকের প্রথম স্টোরিটাতে। এই গল্পটা ঠিক গল্প বলবো না, এটাকে গল্প বললে সেটাকে ছোট করা হয়। নন্দিতা আমাকে এই স্টোরিটা পাঠিয়েছে, এবং নন্দিতার এটা একটা ভীষণ রকম, কি বলবো, অ্যাটাচমেন্ট বা একটা ভীষণ রকম গভীর ফিলিংস, যেটা আমি এখন শেয়ার করব। নন্দিতা, ওর বাবার কথা আমি আজকে শুরু করব। সেটা হচ্ছে, কাকু একটা সময় সাউথ সিটি মল তখনও তৈরি হয়নি, ওখানে আর আদার্স যে তোমার ছোট ছোট দোকানপাটগুলো ছিল, সেরকমই একটা মেডিকেল শপে এক সময় ওয়ার্কিং ছিলেন। তো কাকু আগে ওইখানে জব করতেন, তারপরে তো ওগুলো সব প্রমোটিং হয়ে গেল, ভেঙে গেল, ওখানে সাউথ সিটি মল তৈরি হয়ে গেল। ওইখানে জবটা যখন চলে যায় বা ওখান থেকে ছেড়ে আসেন, তারপরে টুকটাক এদিক ওদিক জব করছিলেন, এবং ওনাদের একটা বাড়ির সাথে একটু স্পেস ছিল, সেই জায়গাটাতে একটা দোকান ঘর ভাড়া দেওয়া ছিল। পরবর্তী ক্ষেত্রে একদিন হঠাৎ করে, এটা হচ্ছে 2016-র ঘটনা, নন্দিতার মা হঠাৎ বাজারে গেছিলেন সেদিন। বাজার থেকে ফিরে এসে দেখছে কাকু মুখ টুক বেঁকে গিয়ে খুব খারাপ অবস্থাতে উনি বিছানায় পড়ে আছেন। তো সঙ্গে সঙ্গে কাকুকে নিয়ে গিয়ে হসপিটালে তো অ্যাডমিট করা হলো। বাট ডক্টর কিন্তু 2016-তেই তখনই ওদেরকে বলেছিল, আপনারা আস্তে আস্তে মনটা শক্ত করে নিন, কারণ উনি হয়তো আর খুব বেশি দিন নেই। আচ্ছা, যাই হোক, তো এই পরিস্থিতিটা ওনাদের জন্য ভীষণ টাফ ছিল, কারণ নন্দিতা সেই মুহূর্তে ওয়ার্কিং নয়, বা তখনও পর্যন্ত স্টেবল হয়নি। কাকিমাও সেই মুহূর্তে হাউসওয়াইফ ছিলেন। ওই যে দোকান ঘরটা ওদের ভাড়া দেওয়া থাকতো, তো ওখান থেকেই যেটুকু আর্নিং, সেটা দিয়েই অনেক স্ট্রাগল করে ওদের ওই সময়টার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কাকু তখন সম্পূর্ণ শয্যাশায়ী,
কাকিমা প্রচুর স্ট্রাগল করেছে, সেটা নন্দিতা বারবার বলছিল যে মা খুব করেছে সেই সময়টা, কারণ বাড়ির সংসার চালানো, এদিকে পুরো বাবাকে বেড রেস্টে রেখে তার ট্রিটমেন্ট চালানো, প্লাস আর্থিক যে অসঙ্গতির মধ্যে দিয়ে তারা আছে সেই জায়গাটাকে হ্যান্ডেল করা, তো ইট ওয়াজ আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন ফর দেম। বাট যাই হোক, কাকিমা ওই যে বলে নারী শক্তি, সে সবটা ম্যানেজ করে নিয়েছে সামহাও। আচ্ছা, তো এই চলাকালীন 2017 সালে নন্দিতার সাথে একটি বন্ধু থ্রুতে একটি ছেলের আলাপ হয় এবং নন্দিতা তার সাথে একটি মানে কি বলবো লাভ রিলেশনশিপে প্রসিড করে। তো যখন ওদের মধ্যে রিলেশনশিপটা বেশ একটু গাঢ় হয়ে এসেছিল, তখন ও ডিসাইড করে যে বাবার শরীর ভালো নেই, বাড়িতে কথাটা জানানো হোক। তো ছেলেটি বলে আমারও কোনো প্রবলেম নেই, চলো আমরা তাহলে দুজনেই বাড়িতে জানাই। দুজনের বাড়িতে জানিয়ে দেয় এবং অদ্ভুত ব্যাপার, নন্দিতার বাবা তখন অসুস্থ থাকলেও মানে কাকুর তো ঠিকমতো কথা টথা বলতে পারতেন, আস্তে আস্তে উঠে বুঝতে পারছিলেন। তো ওই ছেলেটির বাবার সাথে তার একটা ভীষণ সুন্দর টার্মস তৈরি হয়ে যায়, মানে দুজনের মধ্যে মানে সে অগাধ বন্ধুত্ব, যেন কতদিনের পরিচিত তারা। হ্যাঁ, তো এত ভালো যখন দুজনের মধ্যে সম্পর্কটা তৈরি হয়ে গেল, দুজনেই আর ফেলে রাখতে চাইছিল না। অ্যাজ এর্লি অ্যাজ পসিবল তারা বললো যে তাহলে আমরা একটা বিয়ের ডেট দেখি, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওদের 4 হাত এক করে দিই। কিন্তু আনফর্চুনেটলি ওদের বিয়েটা আটকে গেল, মানে 2017-তে যখন রিলেশনশিপ স্টার্ট হয়, 18-তেই ওরা ডিসাইড করেছিল যে হয়তো বিয়ের ডেট ফাইনালাইজ করে বিয়েটা করে নেবে, কিন্তু সেটা ফাইনালি হলো না। 2018-তে ছেলেটির বাবা মারা যায়। তো ছেলেটির বাবা মারা যাওয়ার পরে না কাকু প্রচণ্ড ভেঙে পড়েছিলেন, কারণ কাকুর সাথে খুব অল্প দিনে একটা ভীষণ ভালো টার্মস তৈরি হয়ে যাওয়াতে মানে কাকু কিছুতেই এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছিল না, মানে ভীষণ ভেঙে পড়েছিল ভেতর থেকে, সেটা কাকুর শরীরের ওপরেও সেই এফেক্টটা পড়েছিল। এনিওয়েজ, তো তারপর কি হলো, 2018 পরে তো 19-এ ধরো যতদিন না ছেলেটার মানে বাবার বাৎসরিক শেষ হচ্ছে ততদিন তো এমনিতেও আর ওদের বিয়ের ডেট নিয়ে ওরা কোনো প্রোগ্রেস করতে পারবে না। আফটার দ্যাট যখন ওই ওনার বাবার সমস্ত কাজকর্ম মিটে যায়, 2020 সালের 16th of February নন্দিতাদের ফাইনালি বিয়েটা ঠিক হয়েছিল, 16th of February 2020। তো সব ঠিক, খুব আনন্দ, বিয়ের শপিং কেনাকাটা থেকে স্টার্ট করে এভরিথিং ডান। হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে 2020-তেই কাকু এক্সপায়ার করে যান, মানে নন্দিতার বাবা। তো নন্দিতা বলছে দিদি এই মানে সিচুয়েশনটা আমার জন্য প্রচন্ড ডিফিকাল্ট ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। এক তো হচ্ছে বিয়েটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা প্রচন্ড সেন্সিটিভ জায়গা, তো সেই একটা সেন্সিটিভিটি আমার মধ্যে কাজ করতে শুরু করলো যে প্রথমবার যখন আমার বিয়েটা ঠিক হলো তখন ওর বাবা চলে গেলেন, আবার যখন বিয়ের কথা মানে বাৎসরিক মিটে যাওয়ার পর একটা ডেট ফাইনালাইজ হলো, সবাই ভাবলো যে এবার যাই হোক শুভ কাজটা সম্পন্ন হবে, তখন আবার এরকম একটা বিপর্যয়, আবার কি হলো না কাকু মারা গেল, তো স্বাভাবিকভাবেই বিয়েটা পোস্টপোন করতে হলো। তো ওর এখনো বলছে যে আমার এখনো মনে আছে দিদি যে 14 তারিখে আমার বাবার কাজ পড়েছিল। যাই হোক, ওই যে স্ট্রেচ অফ টাইমটা মানে যে কদিন আর কি নিয়ম ভঙ্গের আগে পর্যন্ত বা ঘাট কাজের আগের দিন বা তার আগের দিনের একটা ঘটনাও আমার সাথে শেয়ার করেছে। বলছে দিদি আমার এখনো মনে আছে যে বাবাকে আমরা শেষবারের মতো যখন খুব অসুস্থ হয়ে পড়েছিল হসপিটালে নিয়ে যাই, হসপিটাল থেকে বাবা যখন আর ফিরলো মানে যখন মৃত অবস্থায় ফিরলো, বাবাকে বাবার বিছানার খাটের ওপর আমরা যখন শুয়ে রেখেছি, সেই খাটটা না আমি মানে বাবার পাশেই মানে বাবার দেহের পাশেই আমি বসে আছি, জাস্ট স্থবির হয়ে আমি বসে আছি যে বাবা নেই, বাবার নিথর দেহটা আমি দেখছি। আমার পুরো ছোটবেলাটা মনে পড়ছে, আমার মনে পড়ছে যে বাবা আমাকে সেই যে যখন স্কুলে দিয়ে আসতো, বাবা আমাকে মানে খেলাতে নিয়ে যেত, মানে প্রত্যেকটা ছোট থেকে ছোট স্মৃতি আমি তখন রিক্যাপিচুলেট করতে পারছি, আর বাবার দিকে তাকাচ্ছি। আমার না অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল ভেতরে, আমি কাঁদতেও পারছি না, কিন্তু আমি জানি না আমার ওই এক্সপ্রেশনটা আমি হয়তো এই যে ফিলিংসটা যারা আজকে সত্যি সত্যি পিতৃমাতৃ হারা তারা হয়তো আমার থেকে অনেক অনেক বেটার ওয়েতে বুঝতে পারবে। আমি হয়তো আজকে কষ্টটা অনুভব তো করতে পারছি কিন্তু সেই অর্থে ফিল করতে পারছি না, এবং আমি জানি না মানে ওই দিনটা আমি ইম্যাজিনও করতে পারি না যে বাবা মা ছাড়া আমার এক্সিস্টেন্সটা কোন জায়গায় বা কিভাবে, আমি সেটা ভাবতেই পারি না। যাই হোক, টিল দ্য ডেট। তো সেই জায়গা থেকে বলছে যে আমি না পুরো স্থবির হয়ে বসে আছি। তারপরে কি হলো না ওর মধ্যে বলছে আমার মধ্যে একটা ফিলিংস কাজ করলো, আমি না বাবার কাজটা সম্পাদন করে আসার পর থেকে ওই যে মাঝখানে যে কটা দিন যতদিন না বাবার কাজ হয়েছে আমি প্রায়শই না খাটটার ওপর গিয়ে বসতাম, বসে না বলতাম কি এতজন তো এত কথা এত গল্প শেয়ার করে এত কিছু বলে, সবাই নাকি সবার বাবা মাকে উপলব্ধি করতে পারে মৃত্যুর পর, বাবা তোমার আমাকে দেখতে ইচ্ছা করে না, তোমার একবার আমার কাছে আসতে ইচ্ছা করে না, বলে খুব কাঁদতো খুব কাঁদতো। তো বলছে দিদি কাজের ঠিক 2 দিন আগের একটা ঘটনা,
আমার বাবার খাটের পায়ের কাছটাতে একটা চেয়ার ছিল। আমি সেই চেয়ারটাতে বাবাকে ছোটবেলা থেকে দেখেছি যে বাবা না ওইখানে এসে, ধরো অফিস থেকে ফিরে এসে বাবা ওখানে বসতো, মা জল টল খাবার টাবার দিত। বা অনেক সময় কি হতো, ধরো বাবা এই যখন অসুস্থ ছিলেন তখন বাবাকে আমরা ধরে ধরে নিয়ে গিয়ে ওই চেয়ারটাতে বসিয়ে দিতাম, বাবা ওখানে বসে কিছুক্ষণ বিশ্রাম করে আবার এসে শুয়ে পড়তেন। তো এরকম মানে ওই চেয়ারটাতে বাবাকে আমি হামেশাই দেখতাম কি ওরকম বসে থাকতে। তো ওই জানি না এটা আমার হ্যালুসিনেশন ছিল বা কিছু, আমার না চোখটা হঠাৎ করে চেয়ারটার দিকে পড়লো। আমি দেখতে পাচ্ছি আমার সেই ছোট্টবেলার বাবা, একদম ফিট ফাট, মানে বাবার সেই অফিস যখন ওই সাউথ সিটির ওখানে কাজ করতে যেত তখন ঠিক যেরকম কাজ করার সময় একদম মানে কি বলবো প্রেস করা ভাঙা শার্ট পরে যেত, একদম ফিট ফাট, সেই যে একদম হাট্টা গাট্টা ওনার ফিচার ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন লাস্টের দিকে হয়ে গেছে তখন তো কাকুর শরীর একদম ভেঙে গেছে, উনি একদম তখন বিছানায় প্রায় মিশে গেছিলেন শেষের দিকে স্ট্রোক হওয়ার পরে। কিন্তু ওই যে একটা বাবাকে আমি ছোটবেলায় যেরকম বাবাকে দেখেছি সেইটা আমার মনে হচ্ছে বাবা বসে আমার দিকে তাকিয়ে হাসছে, ঠিক এরকম ভাবে চেয়ারের হ্যান্ডেল দুটোর ওপরে হাত দুটোকে রেখে এরকম হাতটাকে এক জায়গায় করে বাবা আমার দিকে তাকিয়ে হাসছে। বলছে ক্ষণিকের জন্য না আমার বুকটা যে কিরম আনন্দে ভরে উঠলো, আমি সেটা ফিল না করালে তুমি বুঝতে পারবে না, আমি বলে প্রকাশ করতে পারবো না। আমার মনে হচ্ছিল আমার ছোটবেলাটার বাবা আবার ফিরে এসেছে, আমার বাবা আবার এসেছে। এবার আমি বাবাকে দেখছি, বাবার ওইরকম হাস্য মুখ, বাবা ওইরকম একদম নতুন ভালো একটা ভাঙা শার্ট পরে যেরকম ভাবে অফিসে বেরোতো সেরকম বাবার লুকটা। আমি বাবার আস্তে আস্তে যখন নিচের দিকে নামছি কোমরটার দিকে তাকিয়ে আমার চকিতে যেন সম্বিত ফিরে এসছে। আমি দেখছি বাবার নিচের পোর্শনটা নেই, বাবা এই এতদূর পোর্শন অবধি বাবার রয়েছে, বাবা একটা ভাসমান ভাবে চেয়ারটার উপরে বসে রয়েছে। আর ওইটা দেখার পরে না আমি ইনিশিয়ালি যখন বাবাকে প্রথম স্টার্টিংয়ে দেখলাম তখন কিন্তু আমার একটু ভয়ের ফিলিংস আসছিল না, আমি খুব কমফোর্টেবলি বাবাকে মানে দেখে আমার যেন একটা আনন্দের অনুভূতি আসছিল ভেতর থেকে, যে আমি বাবাকে যেন চোখের সামনে সেই ছোটবেলার হারিয়ে যাওয়া বাবাকে যেন আমি দেখতে পাচ্ছি। বাট চকিতে আমার মনে হলো যেন বুকের ভেতরটা আবার ধরাস করে উঠলো, আমার মাথায় যেন কেউ একটা হ্যামার করে দিল, আমি কিন্তু মরে গেছি, মানে তোর বাবা কিন্তু নেই, মানে এই ব্যাপারটা। মানে আমি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে বাড়ির ঘর থেকে বেরিয়ে গেছি। মানে আমার ওই ফিলিংসটা আমি বোঝাতে পারবো না কাউকে। তো এটা একটা প্রচন্ড কি বলবো ইমোশনাল অ্যাটাচমেন্টই আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, তো তারপরে কাকুর কাজ টাজ ঠিক মতো মিটে যায়। একটা কথা বলি, এখনকার দিনে আমরা সোসাইটি অনেকটাই এটাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে নিয়েছি অ্যান্ড আরও এটার প্রোগ্রেস হোক। তো এখনও যারা এই জায়গাতে নিজেদের মেন্টাল মেকআপটা নিয়ে যেতে পারেনি তাদেরকেও রিকোয়েস্ট করব যে মেয়েরা কিন্তু এখন তাদের বাবা মার সকলের মুখাগ্নি করছে। এবং ওর ক্ষেত্রে যেটা হলো যে যেহেতু ওর বিয়েটা সেই সময় পোস্টপন্ড হয়ে গেল, তো ওর সেই ইয়ারে তো 2020-তে তো আর বিয়ে হলো না, 2021-এর সম্ভবত ওর 2021 সালের ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ওর আবার মানে বিয়ের একটা ডেট ফাইনালাইজ হলো এবং ফাইনালি 2021 সালের ফেব্রুয়ারির এন্ডে ওর কিন্তু ওই ছেলেটির সাথে বিয়েটা হলো। এবার বলি যে ও যেটা বলছে যে বাবার কাজটা হয়ে যাওয়ার পর থেকে দিদি আমি কিন্তু বাবাকে সেরকম ভাবে আর কোনোদিন যেরকম উপলব্ধি করা বা এরকম কিছু আমি চোখেতে দেখেছি বা বাবার কোনোদিন স্বপ্ন পেয়েছি এরকম কোনোটাই কিন্তু আমার সাথে ঘটেনি। আস্তে আস্তে মানুষ যেমন সময়ের স্রোতে সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নেয়, আমিও মানে আস্তে আস্তে বাবার যে খালি জায়গাটা সেটা তো আর সেই এমটিনেসটার তো কোনো ভরপাই হয় না, কিন্তু যাই হোক আমরা মানিয়ে নিই সিচুয়েশনটার সাথে। তো আমিও আস্তে আস্তে নিজেকে ভুলিয়ে নিয়েছি, মানিয়ে নিয়েছি এবং ফাইনালি 2021-এর এন্ডে ফেব্রুয়ারি এন্ডে আমার বিয়েটা হয়ে গেল। আচ্ছা, এবার 2021-এর এন্ডে যখন বিয়ে হলো তার আগে 2020 যে মহালয়াটা সেই বছরটা ছিল প্রথম বছর, ও কিন্তু সেই বছরে বাবার জন্য তর্পণও করেছিল। তো এরপরে 2021-এর বিয়ের পর ও আমাকে পুরো ডেট ধরে বলছে আমার ঠিক 1 মাসের মাথায়, ঠিক আছে মানে আমার ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, মার্চ মাসের হঠাৎ করে আমি বাবাকে স্বপ্ন দেখতে শুরু করলাম। মানে ধরো 26 তারিখে ওর ফেব্রুয়ারির বিয়ে হয়েছে আর ও ধরো ওই মার্চের এন্ডের দিক থেকে হঠাৎ ও বাবাকে স্বপ্ন দেখছে। কিরকম স্বপ্ন দেখছে? ও দেখছে কাকু সেই সাউথ সিটি মল যখন হয়নি ওইখানে দোকানে যখন কাজ করতো, ওই যে দোকানটা সেখানে কাকু মাঝে মাঝে ওকে নিয়ে যেত ওনার কর্মক্ষেত্রে ঘুরতে নিয়ে যেত, বাচ্চাদেরকে বাবার অনেক সময় অফিসে নিয়ে যায় না ওরকম। তো ওই দোকানটা ও দেখতে পাচ্ছে স্বপ্নে এবং ও দেখছে ওখান থেকে
কাকু ওকে ফোন করছে, ফোন করে বলছে কি রে মা তুই এত মন খারাপ করছিস কেন। তো ও তখন কনভারসেশনটা ওর ওভার ড্রিম ওই ওভার ফোনেই হচ্ছে কাকুর সাথে। ও তখন কাকুকে নাকি ফোনে বলছে যে বাবা আমার ভালো লাগছে না এই বাড়িতে, মাকে ছেড়ে তোমাকে ছেড়ে আমার এখানে একদম থাকতে ভালো লাগছে না, আমি চলে যাব, তোমাদের কাছে চলে যাব। তখন কাকু ওপাশ থেকে ওভার টেলিফোন বলছে স্বপ্নের মধ্যে যে কি পাগল পাগল বোকা বোকা বাচ্চাদের মতন করছিস, এরকম কেউ করে নাকি, তোমার তখন বিয়ে হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না মা, আমি আসছি তোমার কাছে, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে আসবো বলে ও বলছে সে যে কি গভীর অনুভূতি, আমি যেন আমার বাবার স্পর্শটাও মাথার কাছে অনুভব করতে পাচ্ছি, আমি ফিল করতে পাচ্ছি যে আমার বাবা আমার মাথাতে হাত বোলাচ্ছে, আমার মানে বাবার প্রেজেন্সটা আমি চারিদিকে ফিল করতে পাচ্ছি, আমার ছোটবেলার বাবাকে আমি যেন খুঁজে পাচ্ছি। তো বলছে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওই স্বপ্নের মধ্যে, আমার সেই ছোট্টবেলার বাবাকে আমি যেন ফিরে পাচ্ছিলাম। যাই হোক, ও যখন স্বপ্নটা ভাঙতো ওর প্রচণ্ড তখন কষ্ট হতো। এরপর বলল দিদি আমি প্রায় 1 মাস এই স্বপ্নটা কন্টিনিউ দেখতে থাকছিলাম, মানে প্রায় অল্টারনেটিভ ডেজে আমি দেখতে পাচ্ছি যে আমার বাবা এরকম আসছে আর আমাকে খালি বলতো তুই মন খারাপ করিস না মা, আমি তোর কাছে আসছি। 23 এপ্রিল, এর ঠিক 1 মাস পরে, মানে মাসখানেকের মাথায় 23 এপ্রিল ও টেস্ট করে এবং শি ওয়াজ প্রেগনেন্ট, মানে সেটা কনফার্মড হয়। 23 এপ্রিল সকালবেলা টেস্ট করে ও যখন কনফার্ম হলো তারপরে ডক্টর কনসাল্ট করলো এবং যখন শিওর হলো ওরা যে ইয়েস ও মানে কনসিভ করে গেছে, তারপর থেকে ওই যে শেষ ও কাকুকে সেই সময় দেখেছিল, মানে হয়তো 23 এপ্রিলে ও টেস্ট করেছে, বলছে আমি লাস্ট হয়তো 22 এপ্রিলে বাবার স্বপ্ন দেখেছি, তারপর থেকে টিল দ্য ডেট ও কিন্তু আর কাকুর কোনো স্বপ্ন দেখেনি। ডিসেম্বরে ওর একদম ফুটফুটে সুন্দর একটা পুচকু হয়ে গেছে। সেই ইয়ারে ও তর্পণ করতে পারেনি কারণ যেহেতু সেই সময় ও কনসিভ করে একদম লাস্ট ট্রাইমেস্টার চলছিল ওর। তো এই বছর আবার সেকেন্ড টাইম আজকে ও কাকুর উদ্দেশ্যে তর্পণ করেছে। তো মেয়েরা মানে মেয়ে হিসাবেই ও মুখাগ্নিও করেছে, তর্পণও করেছে। তো জানি না এটা নিয়ে কেউ কোনো রকম বিরূপ মন্তব্য প্লিজ করবেন না, কারণ এখন আশা করি এই সোসাইটি অনেকটাই এই জিনিসটাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে নিয়েছে, কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কমেন্ট কিন্তু এখানে আমি মানে নট অ্যাকসেপ্টেড আর কি। এনিওয়েজ, তো যাই হোক, মানে ওর ফিলিংসটা আমার কাছে মানে এটা এতটাই মানে এটাকে আমি আনএক্সপ্রেসিভ, মানে আমি এটাকে এক্সপ্রেস করতে পারবো না, মানে মুখে বলতে পারবো না। মানে ওর বাবার কথাও আমাকে বলছে ঠিকই, বিশেষ করে আমার নিজের বাবার শরীরটা কদিন যাবৎ ভালো যাচ্ছে না, আমার বাবা খুব মানে ভুগছেন, যে বাবাকে আমিও ও ঠিক যেভাবে আমাকে বলছে না, আমার বাবাকেও আমি ছোটবেলায় যেরকম শক্ত সমর্থ দেখেছি, এই পুজোর দিনগুলো এলে খুব ছোটবেলার কথা মনে পড়ে যে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের যে মানে আমাদের যে বিজনেস ছিল সেখানে বড় করে পুজো হতো, প্রচুর লেবার্সদেরকে আমরা সবাইকে বাবা খাবার টাবার সবকিছু অ্যারেঞ্জ করে দিয়ে আমি বাবা আর মা বেরোতাম শপিং করতে, মহালয়ার দিন আমরা বেরোতাম একটু ইভিনিং এর দিকে শপিং করতে, এই পঞ্চমী ষষ্ঠী থেকে আস্তে আস্তে ঠাকুর দেখতে বেরোনো, এই অনুভূতিগুলো এখন যখন আমার বাবার শরীরটা আমি আস্তে আস্তে ভাঙতে দেখছি, সেই পুরনো বাবাকে খুঁজে পাচ্ছি না, ঠিক এই ওর ফিলিংসটা আমি ফিল করতে পারছি। মানে আমার বাবার শরীরটা এখন আস্তে আস্তে ভাঙছে, ওর এই কথাটা বা এই ইনসিডেন্টটার সাথে আমি সেটাকে রিলেট করতে পারছি, যেটা মানে কি বলবো আমার জন্য একটা ভয়ের অনুভূতি তৈরি করছে আমার মনের মধ্যে। যাই হোক, প্রত্যেকের বাবা মা আজকের এই মহালয়া তিথিতে যারা তর্পণ করেছেন, তারা উৎসর্গ করেছেন, তাদেরকে উদ্দেশ্যে জল দিয়েছেন, তারা প্রত্যেকে যে যেখানে আছেন ভালো থাকুন। আজকে আমাদের যাদের বাবা মারা আছেন আমাদের সাথে, তারাও প্রত্যেকে সুস্থতা কামনা করি, প্রত্যেকে ভালো থাকুন। তো আজকের এই ইনসিডেন্টটা দিয়ে শুরু করলাম কারণ আজকে মহালয়া। এবার যাব, যেহেতু দেবী পক্ষের সূচনা, তাই দেবীর একটা অদ্ভুত অভিজ্ঞতা বলবো, একটা অনুভূতি বলবো, তারপরে আমি আজকে ভৌতিক কন্টেন্ট স্টার্ট করব। তো দেবীর যে অভিজ্ঞতাটার কথা আমি শেয়ার করব, সেটা এমন একজন আমাকে শেয়ার করেছে, তাদের বাড়িতে প্রতিষ্ঠিত মা দুর্গা আছেন, মহামায়া প্রতিষ্ঠিত আছেন ওখানে, এবং নবরাত্রিতে বলো বা এই দুর্গা পুজোর সময় বিরাট বড় করে তাদের পুজো করা হয়। বাট এই মানে সারা বছরই কিন্তু দুর্গা পুজোর চলে ওনাদের বাড়িতে আর কি, প্রতিষ্ঠিত দেবী আছেন মহামায়া ওখানে। তো উনি আমাকে এই ইনসিডেন্টটা শেয়ার করেছেন, কি অদ্ভুত এক অভিজ্ঞতা, কি অদ্ভুত এক এক্সপিরিয়েন্স, সেটা শোনো। একটা মানে মহিলা এরকমই একটা মহালয়ার দিনে, এটা আমি বলছি বেশ বছর 2-3 আগের ঘটনা, বছর 2-3 আগে এক মহালয়ার দিন
এক মহিলা এসেছিলেন। সে মহিলা সম্ভবত উনি টেলার এবং উনি ব্লাউজ টাউজ বানান আর কি। তো যাদের বাড়ির পুজো আর কি তাদের বাড়ি মানে তাদের বাড়িতে উনি কিছু অর্ডার ওনার কাছে প্লেস করা ছিল, কিছু শাড়ি ব্লাউজ, তো সেগুলো আর কি ফলস পিকো করে এবং ব্লাউজ টাউজ রেডি করে উনি বাড়িতে দিতে এসছেন। তো দিতে এসে সেই বছর প্রথমেই উনি ওই বাড়িতে এসছেন। তো এসে তখন যেহেতু মহালয়া, তো অবভিয়াসলি ঠাকুরের প্রতিমা তো তখন অলরেডি সাজানো টাজানো হচ্ছে, একটা পুজো পুজো অ্যাম্বিয়েন্স, চারিদিক ডেকোরেশন চলছে ওনাদের যে নাট মন্দির আছে সেখানে। তো উনি না ঠাকুরটার সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছেন। তো স্বাভাবিকভাবেই ওই বাড়ির বাকি কেউ অনুধাবন করে উঠতে পারছে না যে কি হলো, মানে উনি এসছেন, একটা অর্ডার করা ছিল, ব্লাউজ দিয়েছেন, টাকা পয়সা যা মিটমাট করে দেওয়া হয়েছে, আবার হঠাৎ করে এরকম কেন? কে লিখছে গৌরব তিওয়ারির ইনসিডেন্ট আজ অবশ্যই বলো। আমি আজকে এই মুহূর্তে হয়তো গৌরব তিওয়ারির ইনসিডেন্টসগুলো বলবো না, কারণ এমনিতেই আজকে এখন সবাই প্যান্ডেল হপিং নিয়ে খুব বিজি এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে গৌরব তিওয়ারির ডিটেলস ইনসিডেন্টটা শোনার জন্য। তো এখন যেহেতু একটু পূজার ক্রেজটা চলছে, সো লেট ইট বি ওভার অ্যান্ড দেন আমি তারপরে গৌরব তিওয়ারি সিরিজটা স্টার্ট করব। আচ্ছা, তো হ্যাঁ, ওয়ার আই ওয়াজ, আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে উনি হঠাৎ করে ভগবানের মানে ওনার মূর্তির সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। তো কেউ কিছু বুঝতে পারছে না, বাড়ির লোকেরা স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে, তো উনি কিছু বলছেন না খুলে। তো বাড়ির যিনি আর কি কর্ত্রী উনি তখন বেরিয়ে আসেন এবং বলেন যে মাথায় হাত বুলিয়ে যে জানি না তুমি কি কারণে কাঁদছো, কিন্তু তুমি যে কারণেই কাঁদছো তুমি আমাদের মায়ের কাছে শুধু একটু মন থেকে মাকে ডাকো, জাস্ট দুর্গা মার নাম করো এবং তুমি খালি মন থেকে বলো যে যেন যা তোমার বিপদ আপদ সবকিছু উনি কাটিয়ে দেন, উনি ঠিক দেখবেন, তোমার কথা শুনবে। মানে মা যখন বাপের বাড়িতে আসেন উনি তো এমনিতেই ভক্তবৎসলা, তো উনি কখনোই তোমার কথা ফেরাবেন না। তোমার যা মনের ইচ্ছা, তুমি মনের যা কামনা সবকিছু দেবীর সামনে বলো, দেখো মা তোমার সমস্ত মনস্কামনা ঠিক পূর্ণ করবেন। বেশ, তো যথারীতি তো উনি কিন্তু ওই রকমই কাঁদতে কাঁদতে নিজের মনেই কিছু একটা বলেছেন, বলে উনি চলে গেছেন। উনি কিন্তু সেই বাড়িতে কাউকে কিচ্ছু বলেননি। এরপর ঠিক মাসখানেকের মাথায়, মানে হয়তো 30 দিনের মাথায়, এই ঘটনার মহালয়ার 30 দিনের মাথায় হঠাৎ করে উনি এসছেন, এসে ওনার হাজবেন্ডকে নিয়ে এসছেন। ও অবশ্যই মনে করে বলো, ওটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ওখানে ওটা উপরে সিরিজ অফ স্টোরি আছে গৌরব তিওয়ারির, অনেকগুলো, মানে প্রায় আমার কাছে 10-12টা ইনভেস্টিগেশন ডিটেলস আছে। ওনার নিজের যে মৃত্যু রহস্য সেটাও কিছুটা আমার কাছে আছে, তো আমি অবশ্যই শেয়ার করব। কিন্তু আমি এখন করছি না, যেহেতু এখন মানে একটা পুজোর ভাইবস চলছে, তো অনেকেই ওই ব্যাপারটাতে প্রচন্ড ইন্টারেস্টেড এবং সবাই আমাকে বলছে যে শ্রেয়াদি প্লিজ পুজোর টাইমটা কাটিয়ে দাও, তারপরে ওটা বলো, পুজোর মধ্যে টাইম হবে না শোনার, অনেকের বাড়িতে পুজো আছে সেগুলো নিয়ে তারা খুব ব্যস্ত আছে। তো আমি ডেফিনেটলি ওই পুরো সিরিজটা শেয়ার করবো, জাস্ট 1-2 সপ্তাহ চলে যাক তারপর। আচ্ছা, তো এবার কি হলো, বারবার আমি ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছি। এনিওয়েজ, তো যথারীতি উনি 30 দিনের মাথায় হঠাৎ করে উনার হাজবেন্ডকে নিয়ে উনি এসছেন। খুব মানে হাতে দেখছে মিষ্টির প্যাকেট, জবা ফুলের মালা ইত্যাদি। তো সবাই তো বাড়িতে অবাক, দিয়ে বলছে যে কি ব্যাপার, তুমি সেদিনকে ওইভাবে কাঁদতে কাঁদতে চলে গেলে, তা এসে তো পুজোর মধ্যে একদিন পুজো টুজো দিয়ে যেতে পারতে, তো কি হয়েছিল তোমার সেদিনকে? তখন উনি যেটা বললেন সেটা মানে অকল্পনীয়। মানে শোনো ইনসিডেন্টটা, উনি বললেন উনার হাজবেন্ডের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। মানে ওনার হাজবেন্ড খুব ভালো একটা পজিশনে জব করতেন, উনি ইউএসএতে একটা প্রজেক্টে ছিলেন। তো সেখানে ইনসিডেন্টলি একজন মহিলার সাথে, তার কলিগই হবে কেউ, ঠিক আছে, হঠাৎ করে উনি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন। এবং শুধু তাই নয়, মানে প্রথম থেকে যখন উনি ওই সম্পর্কটাতে জড়িয়ে পড়ছেন, আস্তে আস্তে পরিবার, তার সন্তান সন্ততি, ওয়াইফের প্রতি একটা ইগনোরেন্স প্রথম থেকে এরা আস্তে আস্তে ফিল করছিল বা নোটিস করছিল। কিন্তু গ্র্যাজুয়ালি জিনিসটা এমন মাত্রায় বাড়তে থাকলো, মানে লাস্ট 6 মান্থস উনি ওখান থেকে টাকা পয়সা পর্যন্ত পাঠানো বন্ধ করে দিচ্ছেন। এবার ইন্ডিয়াতে থাকলে তাও কেউ চট করে চলে গিয়ে ডাইরেক্ট ওনার সাথে ইন্টারাক্ট করে প্রবলেম সর্ট আউট করতে পারে বা কিছু, বাট উনি আছেন ইউএসএতে, এরা আছে এখানে, বুঝতেও পারছে না যে কি হয়েছে। কিন্তু ওই মানে ওনারই আরো কোনো অন্যান্য যে মেল কলিগসরা আছে তাদের কাছ থেকে কিছু খবরাখবরের মাধ্যমে জানতে পাচ্ছেন যে ওখানে উনি একটি লিভিং রিলেশনশিপে আছেন এবং ওখানে অন্য একজন ফিমেলের সাথে উনি একটা মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রীতিমতো রয়েছেন, লিভিং করছেন। তো
একটা বিধ্বস্ত অবস্থা। তো সেই কারণেই আর কি ওই মহিলা সেদিন যখন ওই দেবীকে দেখেছেন, মানে মাকে দেখেই উনি কেঁদে ফেলেছেন, মানে উনি আর নিজেকে সংবরণ করতে পারেননি। এবং উনি নাকি সেদিন মায়ের কাছে মনস্কামনা জানিয়েছিলেন যে আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, আমার সন্তানদের বাবাকে তুমি ফিরিয়ে দাও, না হলে কিন্তু আমার পুরো সংসার ভেসে যাবে। তো উনি এসেছিলেন মহালয়ার দিন। ঠিক মহালয়ার পরে অষ্টমীর দিন রাত্রিবেলা, মানে অষ্টমীর রাতের যে পুজোটা হয় সেই অষ্টমীর দিন রাত্রে উনি ঘুমিয়ে আছেন, উনি স্বপ্নাদেশ পান। উনি দেখেন তাতে দেবী দুর্গার আবির্ভাব হয়েছে, এক অভূতপূর্ব সুন্দর, মানে কি বলবো, অলংকার পরা একজন প্রচন্ড সুন্দরী একটা রূপে উনি এসেছেন, একজন মাতা। মানে আমরা যেরকম একটা ঠাকুর কল্পনা করি না, প্রচন্ড গহনা আবৃত বা বেনারসির মতন একটা জাঁকজমক শাড়ি পরা, এবং একদম সেরকমই কিন্তু অসম্ভব সুন্দর তাকে দেখতে, এরকম একজনের আবির্ভাব হয় তার স্বপ্নে। এবং ওই দেবী নাকি উনাকে বলে যে তুই আজ থেকে টানা 28 দিন আমার ব্রত করবি, তুই যদি আজ থেকে টানা 28 দিন আমার ব্রত পালন করিস তাহলে আমি তোর মনস্কামনা পূর্ণ করব। 28 দিনের মাথায় তোর ব্রত শেষ হবে, তোর হাজবেন্ড তোর কাছে ফিরে আসবে, মানে এটাই নাকি উনি স্বপ্নে আদেশ দিয়েছিলেন। এবং আর একটা কথা বলেছিলেন যে তোর স্বামী ফিরে এলে তুই কিন্তু অবশ্যই আমার কাছে যেখানে তুই মনস্কামনা করে এসেছিস সেখানে গিয়ে জবা ফুলের মালা দিয়ে আমাকে পুজো দিবি, তাহলে তোর স্বামী তাহলে তোর কাছেই থাকবে, তা না হলে কিন্তু আবার স্বামী চলে যাবে, এরকম কিছু উনি একটা আদেশ দিয়েছিলেন। যাই হোক, তো উনি নাকি সেই আদেশ অনুসারে যা যা উনাকে ইনস্ট্রাকশন ছিল সেই আদেশে, তো সেই মতন উনি ব্রত পালন শুরু করেন। এবং ঠিক 28 দিনের মাথাতে নাকি উনার হাজবেন্ড সত্যি সত্যি ইউএসএ থেকে ডাইরেক্ট ইন্ডিয়াতে চলে এসেছে উনার কাছে। এবং তারপরেই একদিন বাদ দিয়ে তারপরের দিন 30 দিনের মাথায় উনি জবা ফুলের মালা নিয়ে, মিষ্টি নিয়ে সরি এক্সকিউজ মি, তো এসছেন মহামায়ার পুজো চড়াতে। তো এই হচ্ছে উনার ব্যাখ্যা। এবার যখন মানে আরেকটা অ্যাসপেক্টে উনার হাজবেন্ডকে কোয়েশ্চেন করছে, তখন এই বাড়িতে যারা পুজো টুজো করতেন বা যে পুরোহিত মশাই ছিলেন, উনি যখন ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করছে আচ্ছা আপনার ফিলিংসটা কিরকম, মানে আপনি তো ওখানে একটা অন্য অ্যাফেয়ারে, একটা অন্য রিলেশনশিপে ছিলেন, তো সেখানে হঠাৎ করে 28 দিনের মাথাতেই আপনার এই যে ইন্ডিয়াতে আপনি ফিরে এলেন, এটা কেন, কি জন্য? তো উনি যে ওনার অভিজ্ঞতা বা ওনার যে এক্সপিরিয়েন্সটা বলছেন, উনি বলছেন যে আমি মানে হঠাৎ করে একদিন মাঝরাতে শুয়ে আছি, আমি একজন অসম্ভব রুদ্ররূপা কোনো এক নারীকে দেখতে পাচ্ছি আমার স্বপ্নে, এবং যাকে দেখে আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে, আমার প্রচন্ড ভয় করছে। আমি স্বপ্নে দেখতে পাচ্ছি একজন রুদ্ররূপা কাউকে, এবং মানে আমি প্রচন্ড ভয়ে না পুরো গলদঘর্ম অবস্থাতে আমি উঠে বসে হাঁপাচ্ছি রীতিমতো। এবং বলছে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো, ওটা এক্সপ্লেন করে মুখে বোঝানো যাবে না। উনি নিজেই বলছেন যে আমি হঠাৎ করে উঠে বসে মাঝরাতে ঝরঝর ঝরঝর করে কাঁদছি, আমি ভাবছি এটা আমার সাথে কি হচ্ছে, এটা আমি কেন করছি। আমি যে মানুষটা এতদিন ধরে আমার সন্তানদেরকে, আমার ওয়াইফকে ইগনোর করেছি, আমি তাদেরকে বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছি, আমি নিজে রিপেন্ট করতে স্টার্ট করলাম, আমার ভেতরে এক অদ্ভুত দংশন, তখন আমি কাঁদছি ঝরঝর করে বসে, আমি ভীষণ মিস করতে শুরু করলাম, একটা অদ্ভুত ফিলিংস, আমার সন্তানদের প্রতি একটা প্রচন্ড আকর্ষণ অনুভব করছি, আমার স্ত্রীর কাছে আমার মনে হচ্ছে আমাকে তখনই ছুটে যেতে হবে এরকম। এবং পাশে যে শুয়ে আছে, মানে আমার কিন্তু তার সাথে কোনো সমস্যা নেই, উনি নিজেই বলছেন যে আমি কিন্তু তার সাথে খুব হ্যাপি একটা লাইফ লিড করছিলাম ওখানে। মানে সেই অর্থে যদি বলি যে তার সাথে আমার কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়েছে, বা সে আমাকে বিট্রে করেছে, বা তার কাছে কোনোভাবে আমি আঘাত পেয়েছি, তখন আমার রিপেন্টেশন তৈরি হয়েছে, বা তখন আমি আবার ওই স্ত্রী পুত্রের কাছে ফিরে এসেছি, বিষয়টা কিন্তু সেরকম নয়। তার সাথে আমার সমস্ত কিছু খুব স্বাভাবিক, একদম সে তার মতন ভালো, যেরকম আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমরা মানে পিসফুল লাইফ লিড করছি যেরকম ভাবে, সেইভাবেই ঘুমোতে গেছি। কিন্তু মাঝরাতে উঠে আমি আর নিজেকে সংবরণ করতে পারছি না, আমার মধ্যে একটা অদ্ভুত তোলপাড়, আমার যেন মনে হচ্ছে ভেতর থেকে আমাকে এক্ষুনি আমার স্ত্রী পুত্রের কাছে ছুটে যেতে হবে। সো ভগবান না একটা উপলব্ধি, ইটস অল অ্যাবাউট আ ফিলিংস, যেটাকে চোখে দেখা যায় না, বা তার মহিমা ওরকম হাত দিয়ে আলো বেরোলো আর আমার সব সমস্যার সমাধান হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। এই যে উনি বিঘ্ন নাশক, ওই যে উনি পাপ নাশিকা, এটা হচ্ছে এই আলো বের করে উনি যে অসুর বধ করেন, এটার অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে এরকম, আমাদের ভেতরের অন্তরের
পাপবোধটাকে উনি জাগ্রত করেন, আমাদের অন্তরের ভেতরের যে অসুরটাকে সেটাকে দমন করে উনি আমাদের ভেতরের যে ভালো ফিলিংসগুলোকে সেটাকে উনি টেনে বের করে আনছেন। তো এটাই বোধহয় হচ্ছে মহামায়ার অ্যাকচুয়াল মানে মহিমা যেটাকে আমরা বলি। তো উনি ওটাই এক্সপ্লেন করলেন, বলে ওই রাতে আমার সাথে যে কি ঘটলো আমি জানি না, আমি পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দ্য ফার্স্ট থিং আই হ্যাড ইন মাই মাইন্ড যে আমাকে আজকে ইন্ডিয়ার টিকিট কাটতে হবে, আমি ইমিডিয়েটলি আমি ইন্ডিয়া ব্যাক করবো। তো ওই পাশে মহিলা যিনি ছিলেন উনিও উঠে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি উনি ভীষণ আপসেট। তো স্বাভাবিকভাবে ওনার তো কোনো ফিলিংস নেই, উনি বলছেন যে কি হয়েছে, কেন তুমি এরকম আপসেট হয়ে বসে রয়েছো, আমি কি কিছু ভুল করেছি? তো উনি বলছেন মানে ওনার তখন না বলছে যে আমার একটা এমন ফিলিংস হচ্ছে যে যে মানুষটার জন্য আমি নিজের স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়েছিলাম আমি আর সেই মানুষটাকে নিতে পারছি না, মানে আমার এত ইরিটেটিং লাগছে, আমার এত বিরক্ত লাগছে, মানে মনে হচ্ছে যে তুই যা তো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, কি তুই এখানে কি করছিস, সেটা তো তোর জায়গা নয়। মানে এই ফিলিংসটা আমার মধ্যে যেন চলে এসেছে, আমি আর ওকে সহ্য করতে পারছি না। আমার তখন খালি একটাই ধ্যান জ্ঞান যে আমাকে অ্যাট এনি কস্ট ইন্ডিয়া ব্যাক করতে হবে, আমি আর ওখানে থাকবো না। আর এরপরে আমি যখন এই ইউএসএতে ব্যাক করবো আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে আসবো। তো এবং ওই 28 দিনের মাথাতেই ঠিক উনি কিন্তু ব্যাক করেছিলেন, এবং তারপর 30 দিনের মাথায় ওনারা পুজো দিয়ে তার পরপরই শোনা যায় যে ওই মহিলাকে কিন্তু উনি নিয়ে চলে গেছিলেন ইউএসএতে। তো মানে উনার অ্যাকচুয়ালি ওই রকম দিন যাপন করার মতন মানে অতটাও ক্রিটিক্যাল সময় নয় যে বাচ্চা কাচ্চা ম্যানেজ করে ওনাকে অনেক কষ্ট করতে হচ্ছিল, এই ফলস পিকো লাগিয়ে ব্লাউজ করে ইত্যাদি করে, মানে ওনাকে ভীষণ কষ্ট করে মানে দৈনন্দিন জীবন যাপনটা করতে হচ্ছিল। কিন্তু এটা কিন্তু ওনার ডেস্টিনি ছিল না। ওনার হাজবেন্ড প্রচুর ইনকাম করে, মানে ওনার কিছু না করলেও খুব ভালোভাবে যেখানে সাবলীলভাবে দিন কাটানো উচিত ছিল সেখানে ওনার মধ্যে ওনাকে এতটা দারিদ্রতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। যাই হোক, তো একটাই কথা যেটা আমাকে সবসময় সবাই বলে, মানে যাদের সাথে আমার কথা হয়, যারা দুর্গাপুজো করেন, যারা মানে মায়ের আরাধনা করেন, তারা প্রত্যেকেই বলে যে আমরা এই যে যাওয়ার আগে বলি না দুর্গা দুর্গা, অ্যাকচুয়ালি দুর্গা ইটসেলফ এটাই কিন্তু একটা মন্ত্র। দুর্গার নাম নিলে আর কোনো আলাদা করে কোনো প্রেয়ার করতে হয় না, বিঘ্ন, শোক, রোগ, তাপ, শত্রুতা সমস্ত কিছু ধ্বংস করে সেই একটাই ওয়ার্ড দুর্গা। শুধু জয় মা দুর্গা, দুর্গা দুর্গা, এটাই মোর দেন এনাফ। আর আমাদের সেই মনে আছে ছোটবেলায় দাদুরা বলতো না যে 108 বার লাল কালি দিয়ে খাতায় দুর্গা 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 লিখতে। তো এটাই অ্যাকচুয়ালি তার মানে এক মাহাত্ম্য, কারণ দুর্গা তো নিজেই এই ওয়ার্ডটাই তো একটা অনেক বড় অনেকগুলো প্রার্থনাকে কভার করে দেয়। তো যার জন্য বলতে ওরকম 108 বার না হলেও মানে এমনও অনেকে আছে যাদের বাড়িতে আর কি প্রতিষ্ঠিত দুর্গা মাতা আছে, তারা নাকি প্রত্যেক দিনই এরকম দুর্গা ঠাকুরের নাম কিন্তু লেখে, বলে যেদিনকে সময় হাতে কম থাকে 11 বার লিখতে পারে লেখে, কেউ 21 বার লেখে, কেউ 108 বার হলে 108 বার সম্ভব হলে তাই লেখে। এবং ওই খাতাগুলো ওরা কি করে সারা বছর ধরে লিখে 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 ধরো অনেক খাতা হয়ে গেলে ঘট বিসর্জনের সময় ওরা ওগুলোকে কিছু বিসর্জন দিয়ে দেয়। আর কিছু খাতা যেগুলো একটুখানি ভালো কন্ডিশনে আছে সেগুলো কিন্তু আলমারিতে ঘরের বিভিন্ন জায়গাতে রেখে দেয়, তাতে ওরা শুভ মানে। তো এটাকেও আমরা চাইলে কিন্তু করতেই পারি, তার জন্য কোনো রকম কোনো ঠাকুর মন্দিরে যাওয়ার দরকার নেই, কিচ্ছু না, অন্তর থেকে শুধু দুর্গা 11 বার করে হলেও যদি কেউ সারা বছর প্রতিদিন নামটা লিখতে পারে তাহলে কিন্তু তার সত্যি মানে ভালো হবে, মানে হতে বাধ্য। ঠিক আছে, তো এই হলো দেবী দুর্গার এক অভূতপূর্ব মাহাত্ম্যের কাহিনী। আমার তো ভীষণ একটা সেন্সিটিভ লেগেছে ইনসিডেন্টটা, আশা করি তোমাদেরও ভালো লাগলো। এবার অবশ্যই আমি ভূতের গল্পে ঢুকবো। আজকে অনেকটা সময় আমার এই ইনসিডেন্ট দুটো শেয়ার করতে হয়ে গেল। আচ্ছা বেশ, একটা তাহলে ভয়ের গল্প দিয়ে স্টার্ট করি, একটা ভয়ানক ব্ল্যাক ম্যাজিকের স্টোরি এবার আমি বলি। জয় মা দুর্গা। বা এই যে সবাই লিখছে জয় মা দুর্গা, কত ভালো লাগছে, সবাই কমেন্ট করতে থাকো জয় মা দুর্গা, দুর্গা দুর্গা। সবার ভালো হোক, সবার মঙ্গল করুক, আমাদের পুরো বছরটা খুব ভালো কাটুক, সবার পুজো আনন্দে কাটুক। আচ্ছা এবার যাবো হচ্ছে আমার নেক্সট যে স্টোরিটা। এই ইনসিডেন্টটা আমাকে সৌভিক পাঠিয়েছে। সৌভিক ওর এক বন্ধু নাতাশার ঘটনা আমাকে পাঠিয়েছে। তো নাতাশা অ্যাকচুয়ালি হাওড়াতে থাকে, হাওড়াতে ওর বাড়ি। এর বেশি ডিটেলসটা আমি জানি না, মানে হাওড়ার এক্স্যাক্টলি কোথায় বাড়ি সেটা আমাকে ও বলেনি। তো ওদের মানে নাতাশার যে বাপের বাড়ি সেটার আগে বর্ণনাটা আমি একটু দিয়ে নিই ছোট্ট করে। একটা 4তলা ফ্ল্যাট, একদম 4তলাতে নাতাশারা থাকে, এবং নাতাশার মানে ফ্ল্যাটটা এক মানে যেরকম মানে ওর যে রুমটা, সেই রুমটার যে জানলাটা, সেই জানলাটার একদম লাস্ট এন্ডটা মানে জানলাটা যেখানে শেষ হচ্ছে তার ঠিক বরাবর নিচে প্যারালেলি একটু
কিছুটা স্পেস ছেড়ে একটা ঝোপঝাড় মতন আছে, মেঠো একটা জমি আছে, তারপরে একটা ঝোপঝাড় মতন, আর তার পেছন থেকে একটা পুকুর শুরু হচ্ছে। মানে ওদের ফ্ল্যাটটা ওরকমই, মানে ফ্ল্যাটটা চওড়া মতন ফ্ল্যাট আর কি, একদিকে ব্যালকনিটা পড়ছে, তার পাশে ওর ঘরের জানলাটা, এবং সেই ওগুলোর সাথে প্যারালেলি ওই কিছুটা মেঠো জমি আছে, নিচে একটু ঝোপঝাড় আছে, আর তার সাথে খুব ভালো লাগছে। আমার কমেন্ট সেকশনটা দেখে ভীষণ ভালো ফিল হচ্ছে, কি সুন্দর, সবাই জয় মা দুর্গা জয় মা দুর্গা উইশ করছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সকলের মঙ্গল হোক। আচ্ছা, তো পেছনের দিকে রয়েছে একটা বড় পুকুর। হ্যাঁ, এবার বলি তো কি হয়, নাতাশার, এটা কেন বললাম পরে বুঝতে পারবে, আগে এবার আমি গল্পটাতে যাই। নাতাশার বিয়ে হয়, বিয়ের 6 মাস পর থেকে হঠাৎ করে ওর কাছে কিছু উড়ো ফোন কলস আসতে থাকে। মানে সেই ফোন কলসগুলো আসতো কিরকম ধরনের বলবো, ধরো ফোনটা রিসিভ করলো, দুটো খুব বাজে স্ল্যাংস দিল, ব্যাস দিয়ে ফোনটা কেটে দিল খটাস করে। এবার স্বাভাবিকভাবে নতুন বিয়ে হয়েছে, আর বাই দ্য ওয়ে এটা কিন্তু ওর অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, এবং নাতাশার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। ও যখন ফার্স্ট ইয়ারে পড়ে, সবে ফার্স্ট ইয়ারে উঠেছে, কাকুর শরীরটা ভালো যাচ্ছিল না বলে ওর কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, এবং ফার্স্ট ইয়ারে বিয়েটা হয়ে যায়। তো কি হয়, এবার 6 মাসের মাথাতে যখন এরকম একটা ইনসিডেন্ট হচ্ছে, ও চট করে মানে সাহস করে উঠতে পারছে না। হাজবেন্ডের সাথে তখনও সম্পর্কটা ঠিক ততটা সাবলীল হয়নি যে এরকম ফোন করে কেউ স্ল্যাং দিচ্ছে সেটা কি করে বলবে, ভাবছে যে এটা বললে যদি আবার উল্টো রিয়াক্ট করে, আবার যদি উল্টে আমাকেই বলে মানে ধমকায়, তখন একটা মুশকিল হয়ে যাবে ইত্যাদি। তো এইসব ভাবনা চিন্তা করে ও বলতেও পারছে না কাউকে, কিন্তু ওর বাপের বাড়িতে এসে ওর মাকে ওর বাবাকে বলছিল এই বিষয়টা, যে এরকম কদিন ধরে না আমার কাছে উড়ো উড়ো ফোন কলস আসছে কোন কোন নাম্বার থেকে, এরকম হঠাৎ করে ফোন করে হয়তো উল্টোপাল্টা দুটো স্ল্যাংস দিচ্ছে, রেখে দিচ্ছে, কিংবা হয়তো মানে ভয় দেখানোর মতন কিছু কথা বলছে, তুলে নিয়ে যাব, কেটে ফেলবো, মেরে ফেলবো, এরকম টাইপের। মানে যাই হোক, ও কি করছে, এবার বাচ্চা মেয়ে কি আর করবে, শুধু ব্লক করে দিচ্ছে নাম্বারগুলোকে। হ্যাঁ, সব ব্লক লিস্টেড নাম্বারগুলোকে দেখাচ্ছে বাবাকে। তোর বাবা বলছে তাহলে কি আমি পুলিশে একটা কমপ্লেন করবো, সেটাও একটা ভয় পাচ্ছে যে নতুন শ্বশুর বাড়ি, সবে 6 মাস বিয়ে হয়েছে, হঠাৎ করে আবার এই ধরনের একটা কোনো সমস্যার মধ্যে বাড়ির বউ রয়েছে, এটা জেনে তারাই বা কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছে না, ইত্যাদি কারণে ওরা পুলিশেও যেতে একটুখানি মানে দ্বিমত করছিল। ওর মা বলছে না না থাক থাক, যাওয়ার দরকার নেই, এখানে মেয়ের মান সম্মান, আমাদের মান সম্মান জড়িয়ে আছে, ছেড়ে দাও। তো যাই হোক, চলছিল এরকম। এবার এইরকমই 7-8 মাস পর থেকে আস্তে আস্তে মেয়েটার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন শুরু হয়। মানে মেয়েটা অসম্ভব ভয় পেতে শুরু করে। মানে বলছে নাতাশা এতটাই ভয় পাচ্ছে, মানে বিশেষ করে ও ভয়টা পাচ্ছে রাত্রের দিকে ওর হাজবেন্ডকে। মানে ওর হাজবেন্ড যেই হয়তো রাত্রেবেলায় সমস্ত কাজকর্ম সেরে এবার ঘরে ঢুকেছে দুজনে, মানে শুতে যাবে, হট করে বলছে তোমার মাকে ডাকো, আমি তোমার সাথে শোবো না। তো ওর হাজবেন্ড বলছে এ আবার কি কথা। এবার শাশুড়িকে 2-1 দিন বলেছে, তো শাশুড়ি ভাবছে কি নতুন বউ, বাচ্চা মেয়ে, হয়তো অন্য কোনো কারণে ভয় পাচ্ছে, হয়তো ও খুব একটা কমফর্টেবল ফিল করতে পারছে না বা কমফর্টেবল হতে পারছে না ছেলের সাথে। ঠিক আছে, 1-2 দিন উনি ওকে কনসোল করার জন্য শুয়েছেন ওর সাথে। কিন্তু এবার খুব স্বাভাবিক ব্যাপার, ছেলে বউয়ের সাথে প্রত্যেক দিন প্রত্যেক রাতে ওরমভাবে বেড শেয়ার করাটা তো কোনো সুস্থ মায়ের পক্ষে সম্ভব না। তো সে তখন খুব আনইজি ফিল করছে, ছেলেও বিরক্ত হচ্ছে। তখন সে বৌমাকে বোঝাচ্ছে যে এ কি, না না না, তুমি তোমার মতন শো, এ আবার কেমন আবদার, আমি কেন তোমাদের সাথে শুতে যাব, এটা আবার কখনো হয় নাকি। তো যাই হোক, মেয়েটা তো কিছুতেই মারবে না, না মা তুমি আমার সাথে শো, না মা তুমি আমার কাছে শো, এরকম করছে। তো যাই হোক, শাশুড়ি খুব বিরক্ত হচ্ছে, দিয়ে ছেলেকে বলছে কি রে বাবা, মেয়েটা পাগল না কি, এরকম কেন করছে, যা হয় বুঝতেই পারছো। এরপরে আস্তে আস্তে এই ভয়টা ওর ক্রমশ বাড়তে থাকে। মানে আগে তো এটা ওই হাজবেন্ডকে দেখে রাতের বেলা অদ্ভুত রিয়াক্ট করছিল, ক্রমশ ও দিনের বেলাতেও ভয় পাচ্ছে, ওর নাকি গা ছমছম করছে, ঘরে কিছুতেই একা থাকতে পারছে না। কি করছে, বারবার গিয়ে তোমার ওই শাশুড়ির রুমে গিয়ে দুপুরবেলা গিয়ে শুয়ে থাকছে, কিছুতেই নিজের ঘরে একা থাকবে না। মানে অদ্ভুতই একটা রিয়াক্ট করছে, মানে সেটা মানে এক্সপ্লেন করা যাবে না। মানে এতটাই ও এরকম একটা নতুন বউ ভয় পেয়ে মানে পুরো শিথিয়ে গেছে নিজের মধ্যে, এরকম কেন কেউ রিয়াক্ট করবে। যাই হোক, তো শাশুড়িরও খুব ব্যাপারটা ভালো লাগছিল না। তো বলছে যে ওকে কি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাবি। ওর হাজবেন্ড ওকে তখন একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। সে বলে না এরকম তো কোনো ব্যাপার দেখছি না, এভরিথিং ইজ অল রাইট। তাহলে ওর কি সমস্যা হচ্ছে। এইবারে কি হলো, একদিন ও শাশুড়ি ওকে বলেছে তুমি যাও তো একটু নিজে কাজ করো, তো রান্না বান্নার মধ্যে এঙ্গেজ থাকো, তাহলে তোমার মাথাটা একটু ডাইভার্ট হবে।
তো ওকে ওরকম রান্নাঘরে পাঠিয়েছে, সবাই এবার খাবার দাবারের টাইমে এসছে, লাঞ্চ ও বাড়বে বলে রেডি টেডি করে নিয়ে এসছে। ও যখন লাঞ্চটা সার্ভ করতে যাচ্ছে তখন দেখছে পুরো যে মাছটা ও রান্না করেছে মাছটা পুরো পোড়া, একদম পুড়ে গেছে। তো ওর শাশুড়ি পুরো চিৎকার করে উঠেছে রাগের চোটে, যেটা কি করেছো তুমি, মাছটা পুড়ে গেছে তো অন্য কিছু সাবস্টিটিউট কিছু করবে না তুমি, তাহলে তো তোমার তখন বলা উচিত ছিল যে মাছটা আমি পুড়িয়ে ফেলেছি, আমি কিন্তু আজকে আর এই মাছটা কিন্তু খাওয়ার মতো নেই, আমরা তাহলে তখনই একটা অন্য কিছু অ্যারেঞ্জ করে নিই, এরকম ভাবে এই পোড়া মাছ এরকম সার্ভ করছো। তো ওনা পুরো থতমতো খেয়ে গেছে, যেন আকাশ থেকে পড়েছে। বলছে যে না মা, আমি কিন্তু মাছটা পোড়াইনি, এরকম কালো পুরো ছাই ছাই হয়ে গেছে, যেন পুড়ে একদম কাঠের মতো হয়ে গেছে। বলছে এরকম এইভাবে পুড়ে গেছে জিনিসটা, আর তুমি বলছো যে এটা তুমি দেখতে পাওনি, এটা কখনো হতে পারে? তো ওর কথা কে বিশ্বাস করবে এখন? ও তো ভীষণ কান্নাকাটি করছে, এদিকে ও চরম ভয় পাচ্ছে। সবকিছু মিলিয়ে ওর ওয়াইফ সরি ওর শাশুড়ি তখন ওর হাজবেন্ডকে বলে, এই তোর বউকে যা তো গিয়ে কদিনের জন্য একটু বাপের বাড়িতে রেখে আয়, ওর কোনো না কোনো মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে, ওকে যা গিয়ে বাপের বাড়িতে রেখে আয়। তো বাপের বাড়িতে ওর হাজবেন্ড গিয়ে ওকে রেখে আসে এবং ওর বাবা মাকে বলে যে আপনারা দেখুন, যদি কোনো ডক্টর কনসাল্ট করতে হয় আমাকে বলবেন, আমি এসে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু ও বাড়িতে ভীষণ আনইউজুয়াল বিহেভ করছে, তো আমি বুঝতে পারছি না ওর কি প্রবলেম। মানে নতুন বউ না, ওকে আমার বাড়ির লোক কেউ কিছু বলে বা কিছু, ও কেন এত ভয় পাচ্ছে, আমাকেই বা কেন এত ভয় পাচ্ছে এরকম অদ্ভুত ভাবে, বুঝতে পারছি না। যাই হোক, এরপর কি হলো, ও যখন বাপের বাড়িতে এসে থাকা শুরু করলো, তো ওর মা ওকে যতটা পারছে কেয়ার করছে, ওর মা মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু এই বাড়িতেও কিন্তু কন্টিনিউ ওই ভয়ের যে ফিলিংসটা ওর, সেটা কিন্তু যায়নি। মানে এই বাড়িতেও কিন্তু ও সমানে প্রচন্ড ভয় পাচ্ছে। মানে ওরা যেটা ভেবেছিল যে হয়তো শ্বশুর বাড়িতে কোনো কিছু হয়েছে বা হয়তো কেউ ওর সাথে কোনো বাজে আচরণ করেছে যার জন্য ও এতটা ভয় পাচ্ছে বা কিছু, বা হাজবেন্ড কোনোভাবে টর্চারিং, কিন্তু না, কিছুই না। ও কিন্তু এই বাড়িতে একা আছে, ওর রুমে কেউ থাকে না, মা বাবা তো নিশ্চয়ই কোনো মেয়েকে টর্চার করবে না, তাহলে ও এত কেন ভয় পাচ্ছে? তখন ওর এক মাসি ওকে বলে যে ওকে মনে হচ্ছে একটুখানি চল কোথাও থেকে ঝাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসি। তোর মা আবার এগুলো খুব একটা বিশ্বাস করতো না, ওর মা বলছে তোর কি ঝাড়াবো, এইসব আবার হয় নাকি, চল তাহলে কোনো ভালো ডাক্তার ফাক্তার দেখাই। তো ওরাও আবার কাউন্সিলিং করাচ্ছে। ইতিমধ্যে হঠাৎ করে মেয়েটার একদিন হঠাৎ ভীষণ শরীর খারাপ, মানে যন্ত্রণায় ছটফট করছে। কি হয়েছে দেখছে, মেয়েটার ব্রহ্মতালুতে একটা ফোড়া হয়েছে। এমনিতেই তো ব্রহ্মতালুটা তো ভীষণ সফট একটা জায়গা, এবার সেখানে যদি ফোড়া হয় চুল টুল তো আচরণে যাবে না, ছেড়ে দিলাম, মানে সেই জায়গার তো পুজ টুজ গালা বা মানে কিছুই করা যাবে না, ওটা তো এত সেন্সিটিভ একটা জোন। মানে সেখানে সে কোনোভাবে মলম লাগিয়ে খুব তোয়াজ করে মানে সে চুল মাথায় জল দিতে পারছে না, মানে আর চুল আঁচড়াতে পারছে না, সে ভয়ঙ্কর অবস্থা, তার মধ্যে তেমন যন্ত্রণা। ব্রহ্মতালুতে একটা এত বড় ফোঁড়া হয়েছে যে সে মেয়ে ব্যথায় ছটফট করছে। সে তো ওর বাবা মা তো অস্থির। যাই হোক, তো ডাক্তার দেখিয়ে সে ফোড়া তো কোনোভাবে শুকানো হলো। এইবারে হঠাৎ করে তার বুকে ব্যথা, সে এমন বুকে যন্ত্রণা হচ্ছে, সে মানে বুকের ব্যথাতে মেয়ে পুরো অস্থির হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। শেষ পর্যন্ত তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালাইজড করা হয়, কিন্তু ডাক্তার হাজার রকম টেস্ট করছে, কিছু বুঝতে পারছে না, কিছু রোগও ধরা পড়ছে না। তাহলে কি প্রবলেম, কিছুই বুঝতে পারছে না ওরা। এরপর যেটা শুরু করলো যে হঠাৎ করে সেই মেয়ে প্রচন্ড ছটফট করছে এবং চিৎকার করছে আর বলছে আমার নাভিতে ব্যথা করছে, এবং নাভির পেনের ফিলিংসটাও কিরকম বলছে, মানে ও যেটা করছে মানে চকিতে চিৎকার করে উঠছে, মানে হঠাৎ করে চিৎকার করে উঠছে, মানে বলছে যে যদি ওর পেটের মধ্যে কেউ নাইফ ঢোকায় তাহলে যেরকম ও প্রচন্ড জোরে একবার চিৎকার করে উঠছে, আবার কিন্তু আস্তে আস্তে মানে ওর ব্যথাটা কমে যাচ্ছে, আবার চিৎকার করছে ওরকম মাঝে মাঝে। ও বলছে যে কেউ আমার পেটে মনে হচ্ছে ছুরি ঢুকিয়ে দিচ্ছে, মানে কেউ যদি ওর পেটের মধ্যে ছুরি ঢোকায় বার করে তাহলে যেরকম একটা ফিলিংস আসবে সেরকম। তো এইটা যখন ওর মা দেখছে যে এবার সিচুয়েশন একদম হাতের বাইরে চলে যাচ্ছে, এবং বিশেষ করে শ্বশুর বাড়ির দিকে ওরা তো আর কিছু জানাবার মুখ পাচ্ছে না, মানে কি বলবে, মেয়েকে যে নিয়ে যেতে বলবে এই পরিস্থিতিতে কি করে মেয়েকে নিয়ে যাবে, ও তো পুরোপুরিভাবে শারীরিকভাবে ভেঙে পড়েছে। এইবার ছেলের বাড়িও খুব অফেন্ডেড হচ্ছে যে নতুন বউ, তার এত রকমের রোগ, যে সুস্থই হচ্ছে না। তা ওরাও মানে খুব একটা অদ্ভুত রকম বিহেভিয়ার স্টার্ট করেছে, যেরকম হয় সবাই তো খুব কম্প্রোমাইজিং হয় না, তারা বলছে যে এরকম অসুস্থ মেয়ে আমরা নেব না, ডিভোর্সই করে দেবে, মানে এই ধরনের কথাবার্তা বলছে। তো তখন কাকিমা এত ভেঙে পড়েছে, কাকিমা লাস্টে ওর ওই মাসির কথা অনুযায়ী ওরা ঠিক করে যে ঠিক আছে একজন মাসির পরিচিতা আছেন, তার কাছে নিয়ে যাবে। তো তিনি আবার পঞ্চমুণ্ডের আসনে বসে আর কি তোমার তপস্যা করেন, এবং এটা আমরা তো সকলেই জানি যে যারা এরকম মানে সিদ্ধি লাভ করে থাকে
থাকে, যারা পঞ্চমুণ্ডের আসনে বসে তপস্যা করে, তারা ওই মানে আসনে বসে অ্যাটলিস্ট যেটুকু কথা বলবে সেটা কিন্তু একেবারে মিলবে এরকম ব্যাপার। তো এরকম ওনার একটা নির্দিষ্ট ধ্যানের সময় আছে, সেরকম টাইম ওয়াইজ ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে ওর মাসি ওর মা গিয়ে ওকে নিয়ে যায়। তো বলে ওর মন্দিরে যখন উনি ভেতরে ধ্যান করছেন, ধরো ওনার মন্দিরের ওই প্রাঙ্গণের ভেতরে মেয়েটাকে ঢোকানোর সাথে সাথে উনি পুরো এরকম কেঁপে উঠেছেন, এবং কেঁপে উঠে উনি বলছেন ওকে বাইরে বের করো, চিৎকার করছে ভেতর থেকে, ওকে বাইরে বেরিয়ে যাও, ওকে বাইরে নিয়ে যাও, ওকে ঢোকাবি না, ভেতরে ঢোকাবি না। তো ওকে বাইরে ওরা নিয়ে যায়, বাইরে একটা বেল গাছ আছে, ওই বেল গাছটার তলায় ওকে বসাতে বলে। তো বাইরে একটা বেল গাছের তলায় ওকে বসানো হয়। ও ওই বেল গাছের তলায় বসে না পুরো থরথর থরথর করে কাঁপছে, মানে চিৎকার করছে না, কিছু করছে না, বসে আছে, চোখ মুখটাকে ঘোরাচ্ছে আর পুরো থরথর থরথর করে কাঁপছে ওখানে বসে। ঠিক আছে, এইবার উনি বেরিয়ে এসছেন ভেতর থেকে, এবং বেরিয়ে এসে উনি তখন বলছেন যে ওর ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। উনি যেটা বলেছিলেন আমি সেটাকে মানে সর্বসাকুল্যে যেটা তার ইনার মিনিং দাঁড়ায় সেটাই বলছি। এবং উনি বলেন যে ওর ওপর খুব বাজে একটা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, যেটাতে ওর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। এবং যেটা করণীয়, ওই যে ওর বাপের বাড়ির জানলার পেছনের দিকে নিচের খালি জমিটার পাশে যে ঝোপটা আছে, বলছে ওখানে গেলে তোরা দুটো কালো রঙের পুতুল পাবি আর একটা তুলোর তৈরি সাদা রঙের পুতুল পাবি, তিনটে পুতুল দেখতে পাবি। যে দুটো কালো রঙের পুতুল, একটা পুতুলের মাথায় দেখবি ওই একটা পিন ঢোকানো আছে, আর আরেকটা কালো পুতুলের বুকের মধ্যে দেখবি আরেকটা পিন ঢোকানো আছে। আর যে সাদা পুতুলটা তার গায়ে দেখবি পুরো তুলোর পুতুল, পুরো লেপা আছে, তোর ওই সিঁদুর লেপা আছে, আর তার সাথে পেটের কাছটাতে দেখবি একটা ছুরির মতো কিছু ঢোকানো আছে। এই তিনটে পুতুলকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করে আমার কাছে ইমিডিয়েট নিয়ে আসতে হবে, তবে আমি এই মেয়েকে বাঁচাতে পারবো, না হলে কিন্তু শেষ হয়ে যাবে, ও পুরো শেষ হয়ে যাবে। তো এই কথা শুনে ওরা তো পুরো স্টান্ড, এবং স্বাভাবিক ব্যাপার উনি এই কথাটা বলছেন, এবার সেটা তো মিলিয়ে দেখতে হবে। পরের দিনই সকালবেলা ওর মা বাবা মাসি সবাই মিলে গেছে, এবং সত্যি সত্যি ওই পুকুরের সামনের ঝোপটা থেকে, যেখানে এক্স্যাক্টলি ওই মহিলা বলে দিয়েছিলেন, তিনটে পুতুল ওরা উদ্ধার করে। এবং তার মধ্যে দুটো ব্ল্যাক কালারের, একটার ওই মাথার ওপরে একদম একটা পিন ফোটানো ছিল, একটা বুকের কাছে একটা পিন ফোটানো ছিল, আর একটা সাদা তুলো তুলো টাইপের কিছু জিনিস দিয়ে একটা পুতুল তৈরি ছিল, সেটার ওই পেটের নাভির কাছটার মতন করে একটা ছুরির মতন বড় জিনিস ঢোকানো ছিল। তো এই তিনটে প্রবলেমই যেটা ও ফেস করছিল। আর একটা জিনিস যেটা, যে প্রত্যেকটা পুতুলের গায়ে একটা কাটা ওড়নার অংশ, ঠিক আছে, একটা কাটা ওড়নার অংশ। তো ওর মা তখন ওটা আইডেন্টিফাই করতে পারে যে যখন 11-12-এ পড়ে একটা সময় ওর সালোয়ারের এই ওড়নাটা মানে এক সময় হারিয়ে গেছিল। তো তখন ওই মেয়েটাকে তখন জিজ্ঞেস করছে যে এই ওড়নাটা তোর হারিয়ে গেছিল না, এই ওড়নাটা তুই কোথা থেকে পেলি? মেয়েটা তো প্রথমে ভয়ে কিছুতেই বলতে চাইছে না। তো যখন ওকে আবার ওই মানে ওই যে সাদিকা আছেন ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে তো এই জিনিসগুলোকে কাটাতে হবে, তো তখন উনি যখন ওড়নাটা দেখছেন আর ওড়নাটা খুলতে খুলতে হাসছেন, দিয়ে বলছেন যে এই ওড়নাটা কার কাছে ছিল, মানে উনি হয়তো বুঝতে পারছেন, তাও জিজ্ঞাসা করছে মেয়েটাকে। তখন মেয়েটা আর চেপে রাখতে পারেনি, মেয়েটা তখন কনফেস করেছে যে ক্লাস 9-10-এ পড়াকালীন ওর একটি ছেলের সাথে রিলেশনশিপ ছিল। সেই ছেলেটার বাড়ি থেকেও মেয়েটাকে খুব মানে পছন্দ করতো, যেহেতু মেয়েটা খুব সুন্দর ছিল না তার সাথে দেখতে, তো ওকে ভালো মানে ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। ও মাঝে মাঝে ছেলেটাদের বাড়িতেও যেত এরকম, কিন্তু ছেলেটার কথা কিন্তু ও কখনো নিজের বাড়িতে বলেনি, বলবে কোন মুখে? সে ছেলেটার একটা বাচ্চা ছেলে, তখন সবে 11-12-এ পড়ে, তো 11-12-এর একটা ছেলের কথা কি বাড়িতে বলা যায় নাকি, কি বলবে সে? আর তার বাবা অসুস্থ বলে অলরেডি তখন তার জন্য ছেলে খুঁজতে শুরু করে দিয়েছে, দেখাশোনা চলছে, তো আর কিছু বলতে পারেনি। এবং ওই যে ওড়নাটা, ও তখন কনফেস করে যে এই ওড়নাটা, ওই ছেলেবেলার প্রেমগুলোতে একটু বেশি মধুর থাকে, তো ছেলেবেলাতে যেটা হয় আর কি, তোমার রুমালটা একটু আমার কাছে রাখি, তোমার ওড়নাটা একটু আমার কাছে রাখি, মানে সেই তোমার গন্ধ অনুভব করতে পারবো, এরকম একটা টাইপের প্রেম যখন থাকে। তো ওই রকম একটা কোনো সময়ে ও ওর বাড়িতে একবার গেছিল যখন, তখন ও কথায় কথায় বলে যে তোমার ওড়নাটা আমার কাছে রেখে যাও, এটা আমি রেখে দেবো, তাহলে তোমাকে আমি ফিল করতে পারবো, অ্যান্ড অল স্টাফস, যেটা হয় আর কি খুব স্বাভাবিকভাবে। তো ওই ওড়নাটা কিন্তু ওর অ্যাকচুয়ালি হারিয়ে যায়নি, ওই ছেলেটাদের বাড়িতে ও ওড়নাটা ফেলে এসেছিল। এবং
ওর যখন অন্য জায়গায় বিয়ে মানে একদম মানে ফিক্স হয়ে যায়, তারপরে যখন ক্রমশ আর কি মানে বিয়ের ডেট এগিয়ে আসছে, ওই ছেলেটার বাড়ি থেকে ইভেন ছেলেটার মাও নাকি ওকে বারংবার ফোন করে যে তুই কেন এরকমভাবে আমার ছেলেকে ছেড়ে দিয়ে এরকম বিয়ে করে নিচ্ছিস, তুই একটু ওয়েট কর না, তোর বাবাকে বললে আমি যদি গিয়ে কথা বলি তাহলে দেখ না যদি কোনো সমস্যার সমাধান হয়, তুই কেন অন্য জায়গায় বিয়ে করছিস। কিন্তু সেই তখন কি হয়, মেয়েটার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একটা কফ লাভের মতন ছিল। ওই প্রথম একটা ভালো লাগা ভালোবাসা ওই অবধি ঠিক আছে, কিন্তু বাবা মার অমতে গিয়ে বা বাবা মাকে বলবে যে আমি একজন কারোর সাথে রিলেশনশিপে আছি এবং সে তোমার বাড়িতে কথা বলতে আসছে, অতটা গার্ডস ওর মধ্যে ছিল না। বা বাচ্চা মেয়ে ফার্স্ট ইয়ারে পরে যা হয় আর কি, ও বিষয়টাকে তখন মূলত মানে কাটিয়েই দেয়। মানে ও কিন্তু তখন পরিষ্কারই ওর মাকে জানিয়ে দেয় যে তুমি এসে কথা বলে কি করবে, আমি যদি মনে করি যে আমার বাবা মার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করব, তুমি মানে বললেও আমি এখন বিয়ে করব না তোমার ছেলেকে, তো তুমি এসে কথা বলে কি করবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো মেবি তখন বোঝা গেল যে সেই ছেলের বাড়ি থেকেই, মানে সেই ছেলেটি হোক বা ছেলেটির মাই হোক, ওই যে ওদের বাড়িতেও ওড়নাটা ফেলে এসেছিল, সেই ওড়নাটা দিয়ে ওর ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কারণ ওই ওড়নাটা ওই ছেলেটির কাছে রেখেছিল। তো এটা বোঝাই যাচ্ছে যে ওই ছেলেটা ছাড়া আর কেউ করবে না। এবং তখন ওরা রিলেট করতে পারে যে ওই যে 6 মাস পরে ওর কাছে যে উড়ো ফোন কলসগুলো আসছিল, তাহলে মেবি ওই ফোন কলসগুলো হয়তো ওই ছেলেটাই ওকে ডিস্টার্ব করার জন্য করছিল। যাই হোক, তারপরে উনি ওই সেই ব্ল্যাক ম্যাজিকগুলো বিভিন্ন রকম মানে উনার প্রসেস ফলো করে কাটিয়ে ফাটিয়ে দেন। অ্যান্ড দেন এখন এই মুহূর্তে নাতাশা ইজ অ্যাবসলিউটলি ফাইন, এখন আর কোনো প্রবলেমও নেই। ওর পুরো দেহ বন্ধন টন্ধন করে দেওয়া হয়েছিল যাতে এর পরবর্তী ক্ষেত্রে আর কেউ কিছু না করতে পারে। এখনও একদম হ্যাপিলি ম্যারিড, সাংসারিক জীবনযাপন করছে, এখন অনেক দিন পেরিয়ে গেছে, ওর বেবিও হয়ে গেছে, এখনো একদম ঠিক আছে। তো এটা একটা ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের ইনসিডেন্ট, অনেকে মানে অনেকে মানে না, কিন্তু যাদের সাথে ঘটে তারা কিন্তু সত্যিই প্রচণ্ড সাফার করে। তো এটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে, আমার তো দারুণ লেগেছে ইনসিডেন্টটা। ওকে, কতক্ষণ টাইম আছে? আচ্ছা, আমি কিন্তু আজকে লাস্টে যেটা বললাম যে যে স্টোরিটা আমি শেয়ার করব সেটা একটা দুর্ধর্ষ গল্প, সেটা হচ্ছে রিইনকার্নেশন, একজন মুঘল ওয়ারিয়রের, একজন মুঘল যোদ্ধার পুনর্জন্ম। তো সেই স্টোরিটা স্টার্ট করব, তার আগে আমি আরও এখনো দুটো ছোট ছোট গল্প বলে নিতেই পারবো। আচ্ছা, আমি দুটো আরও ছোট ছোট গল্প বলে দিই, আমার যা টাইম আছে তাতে ম্যানেজেবল হয়ে যাবে। তাহলে আবার কেমন ভালোবাসা, সেই তো মানে ভালোবাসা না, যখন আমি বুঝি না ঠিকই তাই, মানে ভালোবাসার প্রতিহিংসাটা ভীষণ রকমই একটা মানে মিসম্যাচ ব্যাপার। কি করে এটা হয়, মানে না পোষালে ভাই ছেড়ে দেবো, কিন্তু তা বলে এরকম প্রতিহিংসা পরায়ণ কেন হব কারোর প্রতি, এটা ঠিক নয়, উচিত নয়। এনিওয়েজ, আচ্ছা, একটা ঘটনা এটা আমাকে মৌসুমি শেয়ার করেছে, এটা একটা মানে ভয়ানক গল্প, যদিও এর ব্যাক অ্যান্ড স্টোরিটা আমি জানি না, কিন্তু আমি স্টোরিটা বলবো কারণ স্টোরিটা আমার দারুণ ভয়ের লেগেছে। জাস্ট লিসেন টু ইট। এটা একটা হোটেলের গল্প, ঠিক আছে, দীঘার একটা হোটেলের গল্প। তো আমাকে ও হোটেলের নামটা এক্স্যাক্টলি বলতে পারেনি, কারণ ওর এই ইনসিডেন্টটা অনেকদিন আগে শোনার। অ্যাকচুয়ালি ওর মানে মাসির মেয়ের, ইয়েস, ওর মাসির মেয়ের রিসেন্ট কোথাও বিয়ে হয়েছে, তো তার বিয়ের পরে ও শ্বশুরবাড়ির সাথে ঘুরতে গেছিল, তখন সে কোনো হোটেলে ঘটা ঘটনাটা, তো এক্স্যাক্টলি হোটেলের নামটা ওর এখন আর মানে মনে পড়ছে না, ও জাস্ট আমাকে ইনসিডেন্টটাই শেয়ার করেছে। ওরা বেশ কয়েক বছর আগে ফুল ফ্যামিলি মিলে, মানে ওর জেঠুরা কাকারা সবাই মিলে একবার দীঘা গেছিল। তো তখন দীঘাতে গিয়ে ওরা তন্ন তন্ন করে, ওদের কোনো হোটেল বুক করা ছিল না, মানে বেশ কিছু বছর আগের কথা বলছি, তখনও এত এই সমস্ত আইভিভো টাইভিভো ছিল না যে হঠাৎ করে গেলাম আর বুক করে নিলাম অনলাইনে, এইসব ফ্যাসিলিটিস তখন এতটা সড়গড় ছিল না কেউ। তখনকার দিনে আমরা কি করতাম, স্টেশনে নেমেই হয়তো আমরা ওয়েট করতাম, বাবারা গিয়ে খুঁজে টুজে নিয়ে আসতো হোটেল, এরকমই একটা চল ছিল। তো সেরকমই এবার ওরা ওরকম গাড়ি করে করে বিভিন্ন জায়গায় ঘুরছে যে কোথায় হোটেল পাওয়া যাবে। তো গাড়িওয়ালাকে বলেছে যে একটা হোটেলে নিয়ে চলো, তা গাড়িওয়ালা বলছে এখন এই সব তো প্যাকড আপ দেখছি, চলুন খুঁজে কোথায় কি রুম আছে। তো একটা হোটেলে নিয়ে যায়। তো অদ্ভুত লেগেছিল ওদের, হোটেলওয়ালা বলছে যে একটাই রুম আমাদের এখানে ফাঁকা আছে, কিন্তু আপনারা তো এতজন মেম্বার, হবে কি এইরকম ভাবে কি করে থাকবেন, তবে রুমটা বড়, আপনারা চাইলে থাকতেই পারেন, কিন্তু আপনারা একটা কাজ করুন, আগে রুমের চাবি দিচ্ছি, ভেতরে যান, গিয়ে একবার দেখে আসুন রুমটা কিরকম, যদি আপনাদের পছন্দ হয় তাহলেই আপনারা চেক ইন করুন, না হলে ছেড়ে দিন। দেখো ইউজুয়ালি কিন্তু এটা হয় না, ইউজুয়ালি তুমি যখন কোনো একটা হোটেলে যাবে, তো ওদের কাছে যদি রুমের কোনো অ্যাভেলেবিলিটি থাকে, ওরা তোমাকে ডাইরেক্ট একদম চেক ইন করিয়ে পেমেন্ট করিয়ে নিয়ে চাবি ধরিয়ে দেবে যে যান, এবার আপনি আপনার রুমে চলে যান। কেউ কিন্তু চট করে তোমাকে এরকম অপরচুনিটি দেবে না যে যান, আপনি ঘুরে ভালো করে দেখে টেখে নিন ভেতরটা সব ঠিকঠাক আছে কিনা, তারপরে আপনি চেক ইন করুন। এটা কি কখনো হয়? মানে এটা হয় না ইউজুয়ালি। এনিওয়েজ, তো
যাই হোক, বা মানে হোটেল যেটা অফার করবে আমাকে, আমাকে সেটাই নিতে হবে অ্যাকসেপ্ট করে, মানে আমি খালি আমার বাজেটটা বলে দেবো, ওইভাবে নিজের চয়েস ওয়াইজ তো রুম সবসময় অ্যাভেলেবেল হয় না। তো উনি একটাই রুম অ্যাভেলেবেল আছে, কেন এরকম কথা বলবেন? উনি তো অবভিয়াসলি এটাই বলবেন যে হ্যাঁ একটাই রুম আছে, আপনাকে ওখানেই থাকতে হবে, যান চলে যান। তো ওদের অবাক লাগে, ওরা যায়, গিয়ে ঢুকে বলছে, ওরা নাকি যখন ঢুকেছে ওর কাকা বাবা পর্যন্ত হঠাৎ ঢুকেই না রুমটার মধ্যে বলছে প্রত্যেকের একটা ফিলিংস যেন একটা গুমোট পরিবেশ, মানে ঠিক তুমি বাইরেটাতে একরকম পরিবেশ পাচ্ছ, ভেতরে একটা স্টেপিং করার পরেই যেন মানে অদ্ভুত রকম গুমোট। দরজা জানলা বন্ধ থাকলে একটা রুম একটু গুমোট হবে, সেটা তো অন্যরকম ব্যাপার, কিন্তু এই জন্য কেমন একটা দম বন্ধ করার মতন পরিবেশ, এবং পুরো গাটা যেন ভারী হয়ে এসছে প্রত্যেকের। তোর মা কাকিমারাও সব বেরিয়ে এসছে, ওরাও সব বেরিয়ে এসে বলছে না না এই রুমটাতে থাকা যাবে না, চল আমরা অন্য কোথাও দেখে নিই। তো ওরা আবার নাকি অনেক খুঁজে টুজে একটা হোমস্টে অ্যারেঞ্জ করে নিয়েছিল। যাই হোক, তো এটা ছিল ওদের এক্সপিরিয়েন্স। ওরা এটা প্রায় আজ থেকে 10 বছর আগেকার বা 9-10 বছর আগেকার কথা বলছে। এরপরে যেটা বলছিলাম যে ওর মাসির মেয়ের একটা কোথায় বিয়ে হয়, তো তারপর তার যে শ্বশুর বাড়ির সাথে ওরা দীঘা ঘুরতে গেছে, সেখান থেকে ঘুরে এসে ও যখন এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, তো ওর খুব একটা মনে ছিল না মৌসুমীর, কিন্তু মৌসুমীর বাবা বা কাকাদের সাথে যখন শেয়ার করলো, ওরা তখন রিকল করতে পারে যে এক্স্যাক্টলি ওই হোটেলের নামটাই বলেছে এবং ওই রুম নাম্বারটাই বলেছে। ইনসিডেন্টলি ওরা যখন যায় তখন ওখানে একাধিক রুম ফাঁকা ছিল, এবং ওরা ও শ্বশুর শাশুড়ি সবাই মিলে ফুল ফ্যামিলি গেছিল ঘুরতে। মানে পার্টিকুলারলি ওই রুমটা একদম করিডোরের লাস্ট কর্নার ছিল বলে, যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছে, ওদের হাজব্যান্ড ওয়াইফকে ওই কর্নারের রুমটাতে ওরা মানে বলে যে তোরা তাহলে একদম লাস্টের রুমটায় চলে যায়, তার পাশেরটাতেও শ্বশুর শাশুড়ি আছে, তার পাশেরটাতে ওর যা ফাড়া রয়েছে। আচ্ছা, এইবার রুমটার একটু বর্ণনা দিই। রুমটা কিরকম, তুমি ঢুকলে রুমটা দিয়ে ঢুকেই হচ্ছে কিছুটা স্পেস, তারপরে তোমার একটা সাইডে বেড আছে, এবার বেডের মাথার দিকটা যেখানে, সেই মাথার দিকে হচ্ছে বাথরুমের ওয়ালটা, বুঝতে পারছো? মানে বেডের মাথার দিকে হচ্ছে অ্যাটাচড বাথরুমের ওয়ালটা। এবার ওয়ালটা তো তোমার কন্টিনিউড হচ্ছে, বেশ অনেকটা কন্টিনিউয়েশনে রয়েছে, বেশ অনেকটা এগিয়ে গিয়ে তারপরে একদম সোজা যে ভ্যাকেন্ট স্পেসটা, সেই দিকে মুখটা হচ্ছে বাথরুমের, মানে বাথরুমের মুখটা কিন্তু তুমি যদি বেডে শুয়ে থাকো তাহলে কিন্তু তোমার এলের মতন হয়ে বাথরুমের মুখটা, কাজেই তুমি বিছানা থেকে কিন্তু বাথরুমের মুখটা ডিরেক্ট দেখতে পাবে না, মানে বাথরুমের দরজাটা হচ্ছে তোমার বাথরুম মানে বিছানা থেকে নেমে একটু এগিয়ে এসে, লং আর্মটা যদি আমি এলের একটু এগিয়ে আসি, শর্ট আর্মটার দিকে তুমি যে ঢুকছো, ওই শর্ট আর্মটার দিকে হচ্ছে তোমার বাথরুমের মানে ডোরটা। ওকে, এটা হচ্ছে তোমার রুমের স্ট্রাকচারটা। এইবার ওরা ঢুকেছে, বলছে ওরা একটা দিনই ওখানে থাকতে পেরেছিল, রাত্রেবেলা বলছে আমি শুতে গেছি, আমি আর আমার হাজব্যান্ড খুব টায়ার্ড ছিলাম, সারাদিন পরে শুয়ে পড়েছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। এবার 12:30টার সময় হঠাৎ আমাদের দুজনেরই প্রচন্ড জলের আওয়াজে ঘুম ভেঙে গেছে। তো আমার হাজব্যান্ড উঠে বলছে কি রে, কি ব্যাপার, তুমি কলটা না লাগিয়ে শুয়ে পড়েছো? যাও, এগুলো কেউ করে নাকি? তো উঠে আবার গিয়ে কলটা লাগাচ্ছে। তো বলছে যে বাবা আমরা এত দুজনে মিলে এতক্ষণ জেগেছিলাম, গল্প করলাম, কলটা এতক্ষণ ধরে খোলা ছিল, আমরা নোটিসই করিনি। যাই হোক, ওরা আবার শুয়ে পড়েছে। তো আবার কিছুক্ষণ পর একটু তন্দ্রাচ্ছন্নতা এসছে, আবার কিন্তু কি হয়েছে, ওদের ঘুমটা ভেঙে গেছে ওরকমই কল খোলার আওয়াজে, দেখছে আবার বাথরুমের বেসিনটা খোলা। তো ওর হাজবেন্ড তখন ঘুম চোখে উঠে বলছে দূর বাবা, মনে হচ্ছে কলটা লুজ টুজ আছে কিছু, ভাল লাগে না, আবার কালকে সকালে আবার বেরোবো, এই এখন দেখো সারা রাত্রির এই কলের মানে জলের আওয়াজের চোটে ঘুম ভেঙে যাচ্ছে বারবার। তো আবার ও টাইট করে কলটাকে বন্ধ করে দিয়ে এসে শুয়ে পড়ে। তারপরে ওরা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। ঠিক রাত্রি তখন বাজে 3টে 3:30। বলছে দিদি ঘুমটা ভাঙলো, যেই ঘুমটা ভেঙেছে না, ঘরে একটা হালকা ডিম লাইট জ্বলছে, ঠিক আছে, জাস্ট অ্যাম্বিয়েন্সটা ফিল করো, রুমের মধ্যে মানে জাস্ট একটা হালকা নীলাভ আলো চারিদিকটাতে, মানে মোটামুটি একটা আলো আধারী পরিবেশ। বাথরুমটা ঠিক ওদের মাথার কাছের ওয়ালটা, মানে পুরো বাথরুমটার সাথে ওরা ধরো মাথাটা ওইদিকে করে শুয়ে রয়েছে, মানে বাথরুমের ভেতরে যদি কোনো অ্যাক্টিভিটি হয় ওদের কানে সব থেকে বেশি প্রমিনেন্টলি আসবে। বলছে পরিষ্কার আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ঘুমটা ভেঙেছে, ভেঙেই দুজনের হাতটাকে চেপে ধরেছি, মানে আমরা দুজনে ফিল করতে পাচ্ছি বাথরুমের ভেতরে শাওয়ারটা চালানো, কেউ শাওয়ারে স্নান করছে, এবং শাওয়ারে স্নান করছে শুধু নয়, একটা মানুষ যেরকম গান করি না আমরা অনেক সময় বাথরুমে নিজেদের খেয়ালেই গুনগুন করতে করতে যেরকম গান করে করে আমরা স্নান করি নিজের খেয়ালে, ঠিক সেরকম একটি মেয়ে, কোনো মহিলা, সে নিজের খেয়ালে গান গাইতে গাইতে স্নান করছে,
পরিষ্কার সেটা আমরা বুঝতে পারছি। জাস্ট এরকম ভাবো, মাথার কাছে তুমি শুয়ে আছো, তোমার মাথার কাছেই ওয়ালটা এবং ওয়ালের ওপাশেই কেউ তোমার গান গাইছে, তোমরা জানো যে ওই রুমে কিন্তু তোমরা দুজন ছাড়া আর কেউ নেই। তাহলে কিরকম ফিল হবে তোমার? মানে একদম ঠিক যেরকম মানে যেরকম একটা মানে কোনো একটা হামিং করতে করতে যেরকম একজন কেউ চান করে না, ওরকম চান করছে। এবং বলছে শুধু চান করছে তাই নয়, কি করছে মানে শাওয়ারটা ধরো আমরা কি করি, যদি আমরা সাবান মাখি, শাওয়ারটা অফ করলাম, করে আবার সাবানটা খানিকক্ষণ রাব করলাম, আবার তারপরে শাওয়ারটা অন করি, বলে ঠিক ওরকম ভাবেই করছে চানটা। মানে শাওয়ারটাকে অফ করলো, কিছুক্ষণ শুধু অনলি হামিং এর আওয়াজ আসছে, মানে শুধু একটা গানের আওয়াজটা আসছে, ঠিক আছে, মানে হামিং করছে কেউ। আবার শাওয়ারটাকে চালাচ্ছে, চালিয়ে আবার সে মানে স্নান করছে, তখনও হামিংটা করে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে কেউ মাঝখানে মাঝখানে শাওয়ারটা অফ করছে, অন করছে, অফ করছে, অন করছে। রাদার এর আরো কিছুক্ষণ পরে কি হলো, মানে ততক্ষণে বলছে আমরা দুজন পুরো দুজনের হাতটা শক্ত করে ধরে রয়েছি, মানে আমরা পুরো দুজন কাঠ হয়ে গেছি রীতিমতো ভয়ের চোটে। কি হয়েছে আমরা বুঝতে পারছি, বাথরুমের দরজাটা খোলার আওয়াজ হলো এবং পুরো ঘরটা না মানে সাবান মেখে কেউ যদি সদ্য বাথরুম থেকে বেরোয়, দেখবে সাবানের একটা প্রচন্ড সুন্দর গন্ধ মোমো করে না তার চারিদিকে, ঠিক সেরকম একটা সাবানের অসম্ভব সুন্দর গন্ধ রুমটার মধ্যে ওই অত রাত্রে ছড়িয়ে গেল। এটা কি করে পসিবল? মানে ওই গন্ধটা কিন্তু বেশিক্ষণ লাস্ট করে না, দেখবে সাবানের যে গন্ধটা সেটা কিন্তু মানে সদ্য কেউ যদি সাবান মেখে বাথরুম থেকে বেরিয়ে আসে, ওই ততক্ষণই ওই সাবান বা শ্যাম্পুর স্মেলটা থাকে, আস্তে আস্তে কিন্তু ওটা কেটে যায়। তো সদ্য কেউ যদি ওই লাক্স বা এই জাতীয় খুব গন্ধযুক্ত সুগন্ধি সাবান মেখে বেরিয়ে যেরকম একটা গন্ধটা মোমো করে, পুরো পরিষ্কার ওরা বুঝতে পারছে সাবানের গন্ধে পুরো রুমটা ভরে গেছে। আর তার সাথে সাথে মানে একটা হালকা স্পন্দন অনুভব করছে দুজনেই, যে ঘরের মধ্যে কেউ একটা রয়েছে, মানে অন্য কোনো তৃতীয় ব্যক্তির কিন্তু প্রেজেন্সটা রয়েছে। বলছে আমি আর তখন পারছি না, মানে আমি তখন আমার হাজবেন্ডকে এরকম খিমচে ধরে বলছি যে আমি হনুমানজির নাম করছি, দুজনে মিলে চলো অ্যাট আ টাইম আমরা খাট থেকে জাম্প করব, গিয়ে সোজা ওয়ালের পাশে লাইটটা আগে অন করো। মানে আমি আর নিজেকে সংযত করে রাখতে পারছি না, আমার পুরো হাত পা তখন ফ্রিজ হয়ে গেছে। তো মানে বলছে আমরা কত কষ্ট করে মানে দুজনকে এরকম চেপে ধরে রীতিমতো জাস্ট হনুমানজির নাম আমি চিৎকার করে নিতে শুরু করি এবং জাম্প করে পুরো খাট থেকে নেমে আমাদের ডোরের পাশেই হচ্ছে সুইচ বোর্ডটা ছিল, সুইচটা অন করি। বলছে বিশ্বাস করবে না দিদি, পুরো ফ্লোরটার ওপরে না মানে সদ্য স্নান করে বাথরুম থেকে কেউ বেরিয়ে এলে পাটা যদি কেউ না ভালো করে মুছে বেরিয়ে আসে, তাহলে যেরকম পায়ের জলের ছাপ থাকে, পুরো ফ্লোরটাই মানে বাথরুমের দিক থেকে সত্যিই যদি কেউ বেরিয়ে এসেছিল, তার যে পায়ের জলের ছাপটা পুরো পরিষ্কার পায়ের জলের ছাপ। এবং বলছে আমার আর আমার হাজবেন্ডের দুজনের এতটা ভুল কি করে হতে পারে, মানে এত ভুল কি আমরা দুজনে একসাথে দেখতে পারি, মানে এটা একটা মারাত্মক অভিজ্ঞতা। বলছে ওই রকম জাস্ট খাটে শুয়ে আছি, খাটের ঠিক কানের পেছনে মানে আমরা পরিষ্কার ফিল করতে পারছি যে কেউ একজন স্নান করছে, ঠিক আমরা যেরকম করি, মানে সাবান মাখার সময় শাওয়ারটা অফ করে দিচ্ছি, এমনি গুনগুন গুনগুন করতে 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 সাবানটা মাখছি, আবার শাওয়ারটা চালিয়ে নিজেকে ওয়াশ অফ করছি, তার সাথে সাথেও গুনগুন করছে, তারপরে শাওয়ারটা অফ করে দিল, টোটালি স্নান হয়ে গেল, কিছুক্ষণ এমনি শুধু একটা হামিং, তারপরে দরজা খোলার আওয়াজ, রীতিমতো কেউ পরিষ্কার বোঝা যাচ্ছে একজন কোনো ফিমেল পার্সন সে স্নান করে বেরিয়ে বাথরুম থেকে যদি আসে এবং পুরো ঘর সাবানের গন্ধে মোমো করছে। বলছে আমরা তো মানে ওই পায়ের ছাপ দেখে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে এসে পুরো রীতিমতো আমার শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে দুমদুম 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 করে নক করছি। তো শ্বশুর শাশুড়ি রাত দুপুরে বেরিয়ে এসে বলছে যে কি হয়েছে, তো ওরা বলছে যে আমাদের আগে ঢুকতে দাও, আমি মানে ওই ঘরে থাকা যাচ্ছে না। তো ওরা তো কোনোভাবে সেই রাতটা ওই রুমটাতে কাটায় শ্বশুর শাশুড়ির সাথেই একসাথে। পরের দিন সকাল হতে না হতেই ওরা বলে আর এই হোটেলে একটা মুহূর্ত থাকা যাবে না, মানে এখানে ভয়ঙ্কর কিছু আছে। তো ওরা হোটেলের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু ওরা এটাকে বলে যে না আপনাদের মনের ভুল বা কিছু হবে, মানে জিনিসটাকে ওরা একদমই আমল দেয়নি, মানে যে জাস্ট কাটিয়ে দেওয়ার মতন। কারণ ওরা অবশ্যই কোনো বিজনেস পার্সনই এটা শেয়ার করবে না, কিছু তো নিশ্চয়ই আছে ওই রুমটার মধ্যে, যাই হোক সেটা আর ওরা শেয়ার করেনি। তো ওইটা কাটিয়ে দিয়ে ওরা চলে এসেছিল। কিন্তু জাস্ট
চেক আউট করে ওরা বেরিয়ে যায়, আর মানে ভুলেও ওই হোটেলে ওরা কোনোদিন যাবে না। কিন্তু ওই হোটেলের নামটা, রুম নাম্বারটা এক্স্যাক্টলি, এখন তো ওর অনেকটা দিন হয়ে গেছে, ওর আর মনে নেই, কিন্তু ওর বাবা আর কাকা শুনে সেই সময় আইডেন্টিফাই করেছিল যে এক্স্যাক্টলি সেই রুমটার কথাই ওরা বলছে, যেই রুমটা সেই 10 বছর আগে ওরা যখন গেছিল তখন যেটাতে ঢুকে ওরা বেরিয়ে এসেছিল। মানে ওদের ঢুকেই একটা খুব বাজে একটা ভাইবস ফিল এসেছিল, মানে মনে হচ্ছিল যেন ঢুকেই গাটা প্রচন্ড ভারী হয়ে গেল বা সেরকম কিছু। তো এটা একদম দীঘার একটা ঘটনা। বাবা জানি না এরকম এক্সপিরিয়েন্স হলে কি করে তোমরা হ্যান্ডেল করে নাও, আমি হলে তো ওখানেই তো হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। এটা মারাত্মক ভয়ের একটা ইনসিডেন্ট ছিল। ওয়েল, আজকে আর বলবো না। আচ্ছা, আর একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করে দিচ্ছি। এটা আমাকে খুব রিকোয়েস্ট করেছে আমাদের 5th স্ট্যান্ডার্ডে পড়ে, ওর নাম হচ্ছে দেবাশ্রিতা রয় ফ্রম জামশেদপুর। দেবাশ্রিতা আমাকে ওর একটা ভীষণ ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করেছে, ওটা আমি আজকে লাস্ট বলবো, এরপরে আমি একদম চলে যাব হচ্ছে রিইনকার্নেশনের স্টোরিতে। দেবাদ্রিতার স্টোরিটা একটু বলে দিই। ঠিক ওর স্টোরি বলাটা ভুল, এটা একটা অনুভূতি। এই রিসেন্ট 18th অগস্টে ও একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছিল। তো ওর বার্থডে পার্টিতে গিয়ে কি হয়, ওখানে বলছে দিদি ওদের ফ্ল্যাটটা ঠিক পেছনের দিকটাতে, ওদের ক্যাম্পাস বা ওই কম্পাউন্ডের মধ্যেই তোমার একটা পাথওয়ে করা আছে, আর তারপরে একটা পার্ক আছে পেছনের দিকটাতে। তো বাচ্চারা যা হয় স্বাভাবিকভাবে একটা অত সুন্দর পার্ক দেখেছে, সবাই মিলে এবার বলছে চল একটু পার্কে খেলতে চাই, পার্কে খেলতে চাই। তো অনেকেই বলছে যে না এত সন্ধে হয়ে গেছে যেও না, কিছু কিছু গার্জেন, আবার অনেক গার্জেন বলছে যাক না, এই তো কম্পাউন্ডের ভেতরেই আছে, অনেক সন্ধে পর্যন্ত আমাদের ওখানে বাচ্চারা খেলে, যাক কিছু হবে না। তো যাই হোক গেছে, তো যার বার্থডে ছিল সেও গেছে, বাকি সব ফ্রেন্ডসরাও পুরো গেছে। এইবার ওরা নেমে যখন যাচ্ছে, ওর সাথে ওর আর একটা রিম্পি বলে একটি মেয়ে ছিল, ঠিক আছে, ও আর রিম্পি একদম পেছনের দিকে ওরা হাঁটছে, আর বাকি সবাই আস্তে আস্তে এগিয়ে ঢুকে গেছে পার্কের ভেতরে। ও বলছে দিদি, মানে ওর অভিজ্ঞতাটা, মানে ও তো আমাকে দিদি বলবে না অবভিয়াসলি, মানে আমি ওর আন্টি হই অ্যাকচুয়ালি। তো ওর মার সাথে শেয়ার করেছে, ওর মা আমাকে হোয়াটসঅ্যাপের থ্রুতে এই এক্সপিরিয়েন্সটা বলেছে। বাচ্চা মানুষ 5th স্ট্যান্ডার্ডে পড়ে, তো ও আর কতটা গুছিয়ে বলতে পারবে, কিন্তু ওর মা যতটা ওর কথা বুঝতে পেরেছে সেই অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে যে ও যখন ওই পাথওয়েটা দিয়ে হাঁটছে, ও ফিল করছে এই সেম সিচুয়েশনটার মধ্যে ও কিন্তু আগে কখনো ছিল। মানে এই ডেজাভুর কনসেপ্ট এটা হতে পারে, কারণ ডেজাভুটা আমাদের ছোটবেলাতে অনেক বেশি হ্যামার করে, মানে আমাদের কিন্তু এটা খুব হয় ডেজাভুয়ের মানে ব্যাপারটা, যে আমরা অনেক সময় অনেক সিচুয়েশনে আমাদের বারবার মনে হয় যে এই সিচুয়েশনটা আমরা আগে কোথাও দেখেছি বা ফিল করেছি। সিমিলারলি ওরও ভীষণভাবে ওটা মনে হচ্ছিল যে কোথাও একটা যেন ও এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে আগে গেছে, এইভাবেই এরকম কোনো একটা পাথওয়ের মধ্যে দিয়ে ও পার্কের দিকে হেঁটে যাচ্ছে, এবং ও জানে যে ও যে পার্কটাতে ঢুকবে ও এটা স্বপ্নে দেখেছিল নাকি এই সিচুয়েশনটাকে ও আগে কখনো হ্যান্ডেল করে এসছে, মানে সেটাও ও ক্ল্যারিফাই করতে পারছে না, বাচ্চা তো সেটাও বলতে পারছে না, কিন্তু ও জানে এই সিচুয়েশনটাতে কি হতে চলেছে, মানে ও প্রেডিক্ট করতে পারছে। তো ও যেটা বলছে যে ও বুঝতে পারছিল যে আমি যদি পার্কের ভেতরে যাই, ঠিক পার্কের লেফট লাস্ট কর্নারে একটা ভয়ঙ্কর একটা বুড়ি মানুষকে আমি দেখতে পাবো, এবং সেই বয়স্ক মানুষটা যদি আমার দিকে একবার তাকায় তাহলে আমি প্রচন্ড ভয় পেয়ে যাব, আমি প্রচন্ড ভীত হয়ে যাব। তো ও নাকি পার্কের গেট অবধি গেছে, এবং গেট অবধি গিয়ে ঠিক ওই লেফট কর্নারে ওর চোখটা পড়েছে, ওখানে ও দেখছে একটা সত্যি সাদা বয়স্ক বুড়ি মতন মহিলা পেছন ঘুরে বসে আছে, এবং ও যখন পার্কে ঢুকছে সেই মহিলাটি আস্তে আস্তে টার্ন করছে ওর দিকে, মানে ও তখন বুঝতে পারছে, ওর মধ্যে একটা ইনটিউশন কাজ করছে যে এই মহিলা যদি আস্তে আস্তে পেছনে ফেরে আমি এমন কিছু দেখবো যে আমি প্রচন্ড ভয় পেয়ে যাব, এবং ও আর পার্কে ঢোকার সাহস করতে পারেনি, ও ওখান থেকে দৌড় দিয়ে ব্যাক করে বাড়িতে চলে, মানে আবার সরি ফ্ল্যাটে চলে আসে, এবং তারপর ও নিজের মায়ের সাথে ওর এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে। এবার এই সিচুয়েশনটাকে ও আগে কখন দেখেছে, কোথায় কিভাবে দেখেছে, বা ও কি করে প্রেডিক্ট করতে পারলো যে ঠিক ওই লেফট কর্নারে একজন মহিলা বসে থাকবে, সেটা নিয়ে ও ভীষণ রকম আর কি কনফিউজড, ও এখনো সেটা বুঝে উঠতে পারছে না, ছোট্ট মেয়ে, ঠিক আছে। তো ওর জন্য কিন্তু এটা অনেক ভয়ানক একটা অভিজ্ঞতা অবশ্যই। তো দেজাভু, ও আস্তে আস্তে ওর কাছে এই কনসেপ্টটা হয়তো অনেকটা ক্লিয়ার হবে, হয়তো ও কখনো এটা ড্রিমে মানে দেখেছে, বা এতটা মানে প্রমিনেন্ট ড্রিম ওর এসেছিল, কিংবা ও এই জিনিসটাকে সিচুয়েশনটাকে ফিল করেছে কিভাবে, যাই হোক যাই হয়ে থাক না কেন ওর কাছে, কিন্তু ও যেহেতু খুব ছোট বয়সে, ওর কাছে কিন্তু ইনসিডেন্টটা যথেষ্ট ভয়ানক ছিল, এবং ও কিন্তু লিটারালি খুব ভয় পেয়েছে ইনসিডেন্টটাতে। ওকে, সো আমি শেয়ার করলাম তোমাদের সাথে এই ইনসিডেন্টটা, আশা করি তোমাদের ভালো লাগলো। এবার আমি আর
আর গল্প বলবো না আজকে। এবার আমি সোজা চলে যাব হচ্ছে রিইনকার্নেশনের ওই ইনসিডেন্টটাতে। এবং আবার বলে দিচ্ছি, এটা আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য যাবে। ফার্স্ট চ্যানেলে যারা আমাদের ভূতের গল্প শোনো তাদেরকেও রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলটা তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমার সেকেন্ড চ্যানেলটাতে যারা গল্প শোনো তারাও প্লিজ আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফার্স্ট চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার সেকেন্ড চ্যানেলে যে স্টোরিটা যায় সেটার লিঙ্কটা শেয়ার করা থাকে, তো তোমরা সেখানে চেক করে নিতে পারো।